সাংহাইয়ের রাত যেন এক অভিজাত রুশ রমণীর মতো উদ্ধত, মায়াবী এবং রহস্যে ঘেরা। আকাশের বুক চিরে ওঠা অগণিত সুউচ্চ অট্টালিকাগুলো এখন হিরণময় দ্যুতিতে উজ্জ্বল। হুয়াংপু নদীর শান্ত শীতল জলরাশি সেই নিয়ন আলোর প্রতিফলন বুকে নিয়ে বয়ে চলেছে এক অমোঘ নির্লিপ্ততায়। নদীর ওপর দিয়ে বয়ে আসা হিমেল হাওয়া যখন শহরের যান্ত্রিকতাকে স্পর্শ করে, তখন যেন এক মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়ায়। দূর দিগন্তে ওরিয়েন্টাল পাল টাওয়ার যেন এক মহাজাগতিক প্রহরী, যার গোলাপি আর বেগুনি আলোর আভা মেঘের গায়ে এক বিমূর্ত আলপনা এঁকে দিচ্ছে। দ্য বুন্দ এর ধবল পাথরগুলো চাঁদের আলোয় ভিজে এক অলৌকিক রূপ ধারণ করেছে। রাজপথের ব্যস্ত কোলাহল এখন কিছুটা স্তিমিত। কেবল দুই একটা নামি দামি ইটস্পোর্টস কারের ইঞ্জিনের গর্জন মাঝে মাঝে সেই নিস্তব্ধতা চিরে দিচ্ছে। ফুটপাতে সারি সারি চেরি ব্লসমের গাছগুলো রাতের আধারে এক অদ্ভুত ধূসর রূপ ধারণ করেছে। বাতাসে যখন সেই ডালপালাগুলোকে ছুঁয়ে যায়, তখন ঝরে পড়া পাপড়িগুলো যেন কারো এক বিষণ্ণ কবির কবিতার চরণের মতো পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ছে। পেন্ট হাউসের কাঁচের জানালার ওপাশে এই আলোকোজ্জ্বল শহরটাকে আজ বড় বেশি একা মনে হচ্ছে। এই ঝলমলে আলোর আড়ালে কত শত দীর্ঘশ্বাস আর অপ্রাপ্তির গল্প যে লুকিয়ে আছে, তা বোধহয় কেবল এই সাংহাইয়ের রাতই জানে। ঘড়ির কাঁটায় তখন জানান দিচ্ছে 11টা বেজে 9 মিনিট। জানালার কাছে কপাল ঠেকিয়ে আরজু বাইরের এই কৃত্রিম আলোর মিছিল দেখছিল। তার হৃদয় এফোর ওফর করে চলেছে অপরাহ্নে সেফারের বলা বাবা নামক শব্দটা। চোখ ফেটে কান্না আসতে চাইছে, কিন্তু তার অশ্রু বড্ড নিয়ন্ত্রিত। সবার মতো টুপটাপ ঝরে পড়ে না অনুমতিবিহীন। সে তার সন্তানকে এই একটা শব্দ থেকে দূরে রাখতে চায়, কিন্তু বারবার নিয়তি তাকে এই শব্দটার সামনেই দাঁড় করিয়ে বারবার মনে করিয়ে দেয় তার পাপের কথা। সে তার সন্তানের অন্ধকারের ভবিতব্যের একমাত্র কারণ। তার দোষে আজ তার হৃৎপিতৃ পরিচয়হীন। 5 বছর আগের সে অভিশপ্ত রাতের স্মৃতিগুলো এখন একে একে তার মানসপটে ভিড় জমাচ্ছে। যে পাপের বোঝা সে একা বয়ে বেড়াচ্ছে, তার আজ তার নিষ্পাপ সন্তানের গায়েও লাগছে। নিজের অবাধ্য দীর্ঘশ্বাসটুকু জানালার কাছে বাষ্প তৈরি করলো। সেই বাষ্পের আবরণে আর্য দেখল তার নিজেরই ছায়া, এক পরাজিত নারীর প্রতিচ্ছবি। আর্য আপন মনে অস্ফুটে তাচ্ছিল্যের সুরে বিড়বিড়িয়ে বলল, বাবা, যেখানে আমার সন্তান বাবা নামক ছায়া পেলে আমি নামক এই কলঙ্কিত ঝরা ফুলটি স্নিগ্ধতা পেত, সেখানে এই শব্দের অধিকারী মানুষটা আমাকে শূন্যতার সাগরে ডুবিয়ে কলঙ্কে পুড়িয়ে কয়লা করে দিল। বড্ড বেশি ঘৃণা করি আমি আপনাকে। অষ্টাদশী দিল হয়তো কখনো ভাবেনি সে কোনোদিন তার শখের অধিক প্রত্যাশার মানবটির নাম নিত ঘৃণা করবে। ঘৃণা নিজের উপরও হয়, বড্ড ঘৃণা হয় আমার। সেফারের সেই বিষাক্ত বাক্যবাণগুলো যেন কাল সর্প হয়ে তার মনের অলিগলি দংশন করে চলেছে। আর্য আবারও অস্ফুটে বলে উঠল, ঘৃণা, ঘৃণা শব্দটা আপনার জন্য বড্ড কম হয়ে যায়। যে মানুষটা আমার পূর্ণতা হতে পারত, সেই আজ আমার আজন্মের শূন্যতা হয়ে বিধে আছে। তার শূন্যতা বড্ড পোড়ায় বুঝছি। তার শূন্যতা, তাচ্ছিল্যের সুরে হাসল আর্য, যার জন্য এ হৃদয় আর সরিষার দানা পরিমাণও জায়গা নেই, তার জন্য পোড়ার কথা ভাবা মূর্খতা। তাহলে এই আফসোস কেন? কোন মা চায় তার সন্তানকে জারস উপাধিতে ভূষিত করুক? হঠাৎ আর্যর অবাক হয়ে আশেপাশে তাকায়। সবাই তো ঘুমিয়ে পড়েছে, তাহলে কার সঙ্গে কথা বলছে সে? পুরুষালী কণ্ঠের উৎস অনুসরণ করে সামনে তাকাতেই হতবিহ্বল হয়ে যায়। কাচের অপর পাশে দাঁড়িয়ে তার কয়েকদিনের পরিচিত চীনা পুরুষ। দুজনের মাঝে কেবল কয়েক মিলিমিটারের এক স্বচ্ছ কাচের দেওয়াল। আর্যর শির দ্বারা বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের জন্য তার শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে এলো। সে বুঝতে পারছে না এই মানুষটি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার হাহাকারের কতটুকু অংশ এই চীনা পুরুষের কর্ণকুহর স্পর্শ করেছে। আর্য দ্রুত হাত দিয়ে নিজের গাল মুছে নিল, যদিও সেখানে অশ্রুর কোনো দৃশ্যমান চিহ্ন ছিল না। ছিল কেবল এক অদৃশ্য দহনের উত্তাপ। তাজিন কাচের ওপর নিজের হাতটা রাখল, ঠিক আর্যর হাতের বিপরীতে। দুজনের স্পর্শের মাঝে কেবল সেই হিমশীতল কাচের বাধা। সঙ্গে সঙ্গে আর্য ছিটকে পিছিয়ে গেল। তাজিন দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ায়। আর্য বিরক্ত হলো ভীষণ।
কোনো কথা ছাড়া ঘুরে চলে যেতে চাইল, কিন্তু তার দৃষ্টি আটকে গেল তাজিনের অবয়বে। লোকটা এই শীতেও কোনো গরম কাপড় পরেনি বিধায় হু হু করে কাঁপছে। কাঁপারই কথা, বাইরে যে শীত পড়ছে। আর্য দীর্ঘশ্বাস ফেলে কাছের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ধমকের সুরে বলল, এখানে কি করছেন? তাজিন মেকি এসে বলল, আই এম হাংরি, খিদা লাগছে আমার। তো এখানে কি, বাসায় যে খান, খাবারের অভাব পড়ছে নাকি আপনার? তাজিন ঠোঁট উল্টে দুঃখী কণ্ঠে বলল, আমি অসুস্থ মানুষ, কিভাবে কুক করব? আর বাসায় আমি ছাড়া কেউ নেই, তাই তো আপনার মতো মহান প্রতিবেশীর বাসায় ঢুকে পড়লাম। আর্য অবাক হলো, এই শরীর নিয়ে এই লোক বাড়ির ভিতরে কি করে প্রবেশ করলো, তাও আবার গার্ডসদের চোখ ফাঁকি দিয়ে। আর্য চিন্তা বোধহয় চীনা পুরুষ বুঝে গেল। আরে, দরজা দিয়ে এসেছি, আপনার গার্ডসরা বড্ড বেশি অলস, ঘুমাচ্ছে বসে বসে। আর্যর খুব ইচ্ছে হলো গলা ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু তাজিনের থরথর করে কাঁপা শরীর আর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে তার ভেতরের কাঠিন্য কিছুটা টলল। সে দাঁতে দাঁত চেপে জানালার কাছে স্লাইডিং ডোরটা এক ঝটকায় খুলে দিল। বাইরের হাড় কাঁপানো শীতল হাওয়া তীরের মতো এসে আর্যর চোখে মুখে বিঁধল। সে কর্কশ স্বরে বলল, ভিতরে আসুন, আর আপনার এই মিথ্যাচারের ঝুলিটা বাইরে রেখে আসুন। আমার গার্ডসরা অনেক বেশি সিনসিয়ার আর অ্যাক্টিভ। তাজিন এক চিলতে বিজয়ী হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে ভিতরে প্রবেশ করলো। ঘরের তপ্ত আবহে আসতেই পুরুষালী অবয়বে আরামদায়ক শিহরণ বয়ে গেল। সে নিজের দুহাত ঘষে একটু তাপ নেওয়ার চেষ্টা করে বলল, সত্যি বলছি, সাংহাইয়ের শীতটা আজ বড্ড বেশি বেইমানি করছে। আর আপনার গার্ডসদের কথা বাদ দিন, ওনারা আমার মতো একজন অসুস্থ মানুষকে দয়া করেছেন মাত্র। তাজিন সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুজল। আর্যর এই রাগে কণ্ঠস্বরও যেন তার কানে অমৃতের মতো বাজছে। সে খুব শান্ত স্বরে জবাব দিল, একটু নুডলস হলেও চলবে, আর যদি কষ্ট না হয় তবে এক কাপ করা চা। আপনার হাতের কফিটা ভালো ছিল, কিন্তু চাটা কেমন করেন সেটা দেখার খুব ইচ্ছে। আর্য কোনো কথা না বলে কিচেনের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের সোফায় ধপাস করে বসে পড়ে তাজিন চারপাশটা পর্যবেক্ষণ করতে লাগলো। একদম ছিমছাম আর আভিজাত্যে ভরা, ঠিক আর্যর ব্যক্তিত্বের মতো। কিচেন থেকে আর্যর তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো, কি খাবেন? তাজিন সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুজল। আর্যর এই রাগী কণ্ঠস্বরও যেন তার কানে অমৃতের মতো বাজছে। সে খুব শান্ত স্বরে জবাব দিল, একটু নুডলস হলেও চলবে, আর যদি কষ্ট না হয় তবে এক কাপ করা চা। আপনার হাতের কফিটা ভালো ছিল, কিন্তু চাটা কেমন করেন সেটা দেখার খুব ইচ্ছে। আর্য সজোরে একটা ক্যাবিনেট বন্ধ করে রাগী স্বরে বলল, খিদা লাগছে, আবার নুডলস আর চা খেতে চান? পাগল পাইছেন আমাকে মিয়া? নুডলস তো আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন। তাজিন দুঃখী কণ্ঠে বলল, আমি ভাবলাম আপনি আমার মতো অচেনা অবলা পুরুষের জন্য বেশি কিছু রাঁধবেন না, তাই তো এসব বললাম। আর্য দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলের জন্য নাকি মেয়েরা পাগল। মেয়েগুলো মনে হয় আসলেই পাগল, না হলে এমন পাগলকে কে পছন্দ করে? নেহাতি এই লোক হৃদকে বাঁচিয়েছে, না হলে জীবনেও আর্য এই অসহ্যকর লোকে সহ্য করতো না। বিরিয়ানি খাবেন? বিরিয়ানি? তাজিন যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো বড় বড় করে সে সোফায় সোজা হয়ে বসলো। ওর ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা আরো চওড়া হলো। তাজিনের মনে হচ্ছে আর্য ওর বিবাহিত স্ত্রী, যে কিনা মধ্যরাতে স্বামীর জন্য রান্না করছে। মুগ্ধ নয়নে কিচেনের দিকে তাকিয়ে বলল, মিস আরশলান, আপনি কি মানুষের মনের কথা পড়তে পারেন? আর্যর গলার গম্ভীর স্বরটা ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো। যতই হোক, আপনি আমার বাড়ির মেহমান। আর মাংস মেরিনেট করাই ছিল হৃদের জন্য, তাই ওটাই বললাম। বসুন, আমি বানিয়ে দিচ্ছি। তাজিন ধীর পায়ে এগিয়ে এসে কাউন্টারের উল্টো পাশে দাঁড়ালো। তার উপস্থিতিতে যেন আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠল। তাজিন আর্যর ব্যস্ত হাতের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ নিপুণ স্বরে প্রশ্ন ছুড়ল, আপনি কি এখনো আপনার অতীতকে ভালোবাসেন? আর্যর চলন্ত হাতের গতি মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এই লোক তার অতীত কিভাবে জানে? ও হ্যাঁ, জিমিন আর তার সখ্যতা হয়েছে। হয়তোবা জিমিন বলেছে। জিমিন অহেতুক কাউকে বিশ্বাস করে না। যদি সে তাজিনকে বলে থাকে তবে নিশ্চয়ই তাকে সে যোগ্য মনে করেছে। আর্য কোনো কৈফিয়ত চাওয়ার প্রয়োজন বোধ করল না। অত্যন্ত ঘৃণা ভরা প্রত্যুত্তর করল, কখনো শুনেছেন কোনো ধর্ষিতা তার ধর্ষককে বাহবা দেয়?
আমি পাপ করেছি, আমি পাপী, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু যে মানুষটা আমাকে কলঙ্কে লেপ্টে দিয়ে পুরো সমাজের সামনে কলঙ্কিত করেছে, তাকে অন্তত ভালোবাসা যায় না মিস্টার কারহান? কিছুক্ষণ থেমে আবারও বলল, সে খুনি। আমার বিশ্বাস, আমার আস্থা আর আমার রঙিন জীবনের খুনি সে। যে মানুষটা আমার পৃথিবী তছনছ করে দিয়েছে, তার জন্য ঘৃণা করতেও বড্ড ঘৃণা হয়। আর্য নিশ্চুপে আবারও নিজের কাজে মন দিল। তাজিন মুগ্ধ নয়নে চেয়ে রইল তার ওয়াইল্ড রোজের মুখাবয়বে। এই নারীকে সে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। তার সব বিদ্বেষ ভেঙে দিয়েছে এই নারী। তাজিনের মতো হয়তো কেউ সমুদ্রের তীর হতেই এত বাজেভাবে ডুবেনি। সে ডুবেছে এক ঠকে যাওয়া নারীর চোখের গভীরতায়। এই গভীরতা থেকে তীরে ফিরে আসার কোনো মাধ্যম না, সে চায় ফিরতে। সে এই পরিবারের অংশ হতে চায়, ভীষণ বাজেভাবে চায়। এই চাওয়াকে সে খুব শীঘ্রই পাওয়ায় রূপান্তর করবে। আপনি কি সেফারের কথায় মাইন্ড করেছেন? আর্য ভ্রু কুঁচকে তাকালো তাজিনের দিকে। বিকেলের মেয়েটা তো। হুম। মাইন্ড না করার মতো বিষয় নাকি? সেটা কখন বললাম? কে ছিল মেয়েটা? ইরিনের বোন। মেয়েটা আপনাকে পছন্দ করে, তাই না? হয়তো। তো মেনে নিচ্ছেন না কেন? মেয়েটার চোখে আপনার প্রতি সত্যিই ভালোবাসা দেখেছি আমি। তাজিন ম্লান হেসে বলল, ভালোবাসলে কি তাকে ভালোবাসা যায়? আর্য তার কথার পারদে কোনো প্রত্যুত্তর করতে পারল না, তাই নিশ্চুপে কাজ করে যেতে লাগলো। কিন্তু চীনা পুরুষের নীরবতা মোটেও পছন্দ হলো না। নীরবতা ভেঙে বলল, আপনাকে। আপনি আপনি করতে করতে উইয়ার্ড লাগছে। আমরা ফ্রেন্ড হতে পারি না? শত্রু কখনো বন্ধু হয় না। আর্য সাবলীল কথায় তাজিন ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি আমার শত্রু কেন হবেন? উই আর বিজনেস রাইভাল। তাজিন বিরক্তিতে উচ্চারণ করলো। বলছে আপনাকে। আমি তো স্টুডিওতেই যাই না, কিছু করিও না, হুদাই বারবার ফার্স্ট পজিশন পাই। আর্য ভ্রু কুঁচকে বলল, আপনি বলতে চাইছেন আপনি কিছু না করেও আমার থেকে বেশি যোগ্য, আর আমি করেও অযোগ্য? একেই বলে মেয়ে মানুষ, সবসময় বেশি বোঝে। আর আমি বললাম আমি আপনাকে রাইভাল ভাবি না। আর্য গম্ভীর স্বরে বলল, বিরিয়ানি হতে আর 10 মিনিট, চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসুন। তাজিন বাধ্য ছেলের মতো সামনের দিকে পা বাড়ালো, কিন্তু যাওয়ার আগে একবার থেমে নিচু স্বরে বলল, শত্রু তো আমরা নই আর্য। শত্রুরা একে অপরকে মধ্যরাতে বিরিয়ানি রেঁধে খাওয়ায় না। আমরা বড়জোর দুটো ভবঘুরে আত্মা, যারা একই স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। আপনার ট্রেনটা হয়তো 10 বছর আগে মিস হয়ে গেছে, কিন্তু আমারটা তো মাত্র প্ল্যাটফর্মে এলো। আর্য এক মুহূর্তের জন্য থমকে গেল। লোকটার কথা বলার ধরনটা এমন কেন? কিছুই বোঝে না তার কথার অর্থ। আর আর্য বুঝতেও চায় না। ঘড়ির কাঁটা যখন 11:55 ঘরে পৌঁছাতে আর্য রান্না শেষ হয়। বিরিয়ানির ঘ্রাণ ড্রয়িং রুমের আভিজাত্যকে ছাপিয়ে এক অন্যরকম তৃপ্তি ছড়িয়ে দিচ্ছে। আর্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে রাখতেই ছাদের দিক থেকে এক ভয়াবহ এবং বিকট শব্দে পুরো অট্টালিকা কেঁপে উঠল। সে আকস্মিক কম্পনে আর্যর হাতের চামচটা মৃদু শব্দে ফ্লোরে পড়ে যায়। কপালে চিন্তার ভাঁজ ফেলে ছাদের দিকে তাকিয়ে রুদ্ধস্বরে বলল, এত রাতে ছাদে আবার কি হলো? সবাই তো অনেক আগে ঘুমিয়ে পড়ার কথা। আমি চট করে দেখে আসি, আপনি ততক্ষণ খাওয়া শুরু করেন। আর্য দ্রুত পদে সিঁড়ির দিকে অগ্রসর হতে তাজিন টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীরস্থির কণ্ঠে বাধা দিয়ে বলল, একা যাবেন না, দাঁড়ান আমিও যাব। আর্য বাধা দিল না। অজানা আতঙ্ক জেঁকে ধরেছে তাকে। এই বাড়ির সবাই 11টার আগেই ঘুমিয়ে পড়ে। 12টা প্রায় বাজতে চলল। এই সময় বাসার কেউ ছাদে যাবে না এটা নিশ্চিত। তারা দুজন ত্রস্ত পায়ে সিঁড়ির ধাপ অতিক্রম করছে। দুজনেই যখন সিঁড়ির শেষ ধাপটি অতিক্রম করে ছাদের দোরগোড়ায় পৌঁছালো, ঠিক সেই মুহূর্তে এক লহমায় পুরো এরিয়া যেন অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেল। শুধু হৃদভিলা নয়, দিগন্ত বিস্তৃত সেই সুউচ্চ অট্টালিকা, রাস্তার মায়াবী নিয়ন আলোগুলো এক পলকে নিভে গেল। ঘোর অন্ধকারে নিজের হাতটাও চেনা দেয়। আর্য দিশেহারা হয়ে বিড়বিড়িয়ে বলল, হুট করে লাইট চলে গেল কেন? জেনারেটরও তো চালু হচ্ছে না। তাড়াহুড়ায় ফোনটাও সাথে আনা হয়নি। অন্ধকারে আর্য হাতড়ে তাজিনকে খোঁজার চেষ্টা করলো। লোকটার শরীরে চোট, এই নিশ্চিন্দ্র অন্ধকারে
ভারসাম্য হারিয়ে পড়ে গেলে আবারও বড় কোনো বিপর্যয় ঘটতে পারে। ছাদের ভারী পাল্লাটি খোলাই ছিল। আর্য সাবধানে চাতালে পা রেখে উদ্বেগের সাথে ডাকলো, মিস্টার কারহান, কোথায় গেলেন আপনি? কথা বলছেন না কেন? ঠিক তখনই এক যন্ত্রণাকাতর পুরুষালী আর্তনাদে আর্য শিউরে উঠল, মিস আরশলান, বাঁচান আমাকে, আমি নিচে পড়ে যাচ্ছি। গলার স্বরটি অবিকল তাজিনেরই মতো। আর্য ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে শব্দের উৎস লক্ষ্য করে ছুটতে চাইল, কিন্তু অদ্ভুতভাবে সেই হাহাকার পুরো ছাদ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। ঠিক কোন দিক থেকে আওয়াজটি আসছে তা যেন এক গোলক ধাঁধায় রূপ নিল। হঠাৎ হৃদের কান্না ভেজা গলার আওয়াজ পেয়ে আর্য হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মাম্মা, এত অন্ধকার কেন? আমি এখানে কিভাবে আসলাম? আমাকে কে নিয়ে এলো মাম্মা? আর্য পাগলের মতো সেই জমাট বাঁধা অন্ধকারের মাঝে হাতড়ে নিজের কলিজার টুকরোকে খুঁজতে লাগলো। আতঙ্কে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে। কিছুই বুঝতে পারছে না হঠাৎ এসব কি ঘটছে তার সঙ্গে। তার হাতের মুঠোয় হৃদের সে পরিচিত নরম আর ক্ষুদ্র অবয়বটি আসতেই এক অলৌকিক দৃশ্যপটের উন্মোচন ঘটল। এক নিমেষে পুরো হৃদ ভিলার আশেপাশের পুরো এরিয়া যেন লক্ষ কোটি নক্ষত্রের আলোয় জ্বলে উঠল। আর্য বিস্মিত হয়ে দেখল, শুধু তাদের বাড়ি নয়, পুরো এলাকাটি এক অভাবনীয় আলোকসজ্জায় সজ্জিত। এক মায়াবী রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। আকাশ জুড়ে তখন হাজার হাজার ফানুস ডানা মেলেছে। প্রতিটি ছাদ থেকে যেন স্বপ্নের মতো সে আলোর মিছিল নক্ষত্রদের ছুঁতে চাইছে। বিশাল আকাশের ক্যানভাসে এক ডিজিটাল কাউন্টডাউন শুরু হয়েছে। 3, 2, 1। ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতে গগন বিদারী আতশবাজির শব্দে আকাশ রঙিন হয়ে উঠল। সেই আলোকছটায় বড় বড় অক্ষরে ফুটে উঠল, হ্যাপি বার্থডে হৃদ অ্যান্ড হিজ খারুস মাম্মা। আরজু আর হৃদ দুজন স্থানুর মতো দাঁড়িয়ে রইল। পাশে তাকিয়ে দেখল তাজিন এক চিলতে বিজয়ীর হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক পেছনে হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত অ্যালেক্স, কাই, ইরিনা, তটিনী আর মিরিন। ছাদের অন্য প্রান্তে দাঁড়িয়ে শরীফ আসর আর শেফালি আসর পরম মমতায় তাদের দিকে তাকিয়ে আছেন। আর্য নির্বাক হয়ে সেই মায়াবী আলোর নিচে দাঁড়িয়ে রইল। তার রুক্ষ আর তিতকুটে জীবনে কেউ যে এভাবে এক আকাশ আলো আর আভিজাত্য নিয়ে আসতে পারে তা তার কল্পনাতীত ছিল। তার তো মনেই ছিল না আজ 14 ফেব্রুয়ারি, তার আর হৃদের জন্মদিন। এটা বেশ দুর্লভ বিষয়, তার আর তার ছেলের জন্মদিন একই দিনে, সঙ্গে দুঃখের বিষয়ও, কারণ আর্য বারবার ভুলে যায় দিনটার কথা। হৃদ খুশিতে নেচে উঠল, ওয়াও, আজ আমার বার্থডে, আমি বিগ বয় হয়ে যাব। তাজিনের হাত ধরে টানতে টানতে বলতে লাগলো, বাড়ি, তুমি এটা করেছ? তুমি জানলে কি করে আজ আমাদের বার্থডে? তাজিন হাঁটু গেড়ে হৃদের সমান হয়ে বসলো। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আর্যর দিকে একবার তাকালো। তারপর খুব নিচু স্বরে বলল, বাড়ি, তোমার খারুস মাম্মা হয়তো ভুলে গিয়েছিল, কিন্তু তোমার বাড়ি তো কখনোই ভুলতে পারে না। তটিনী আর মিরিন ছুটে এসে আর্যকে জড়িয়ে ধরল। তটিনী কানের কাছে ফিসফিস করে বলল, দিল, হ্যাপি বার্থডে। শরীফ আসর এবং শেফালি আসর ধীর পায়ে এগিয়ে এলেন। আর্য লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করল। শেফালি বেগম আর্যর চিবুক ধরে বললেন, শুভ জন্মদিন মা। জিমিন হাসি মুখে এগিয়ে এলো এবং হৃদকে নিজের কোলে তুলে নিয়ে পরম স্নেহে বলল, হ্যাপি বার্থডে আমার পাপাইকে। হৃদ জিমিনের গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে আবদার করলো, আমার গিফট দাও। জিমিন ওর নাকে আলতো করে টিপ দিয়ে বলল, দিব তো। ঠিক সেই মুহূর্তে আর্য ধীর পায়ে এগিয়ে এলো। সে জিমিনের কোল থেকে হৃদকে নিজের কোলে নিয়ে ওর কপালে চুমু খেয়ে আবেগ ঘন স্বরে বলল, আই এম সরি মাই বয়, আমি একদম ভুলে গিয়েছিলাম, মাফ করে দাও মাম্মাকে। হৃদ ওর মাম্মার গলা জড়িয়ে ধরে বলল, ইটস ওকে মাই মাম্মা। সকলে একে একে আর্য আর হৃদকে উইশ করলো। আর্য হৃদকে বুকে চেপে ধরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। দীর্ঘ 5 বছর পর এই প্রথম তার মনে হলো কোনো এক অজানার হাত ধরে তার জীবনের বিষণ্ণতায় কিছুটা আলোর প্রলেপ পড়েছে। হৃদ ওর মাম্মার কোল থেকে মাথা তুলে তাজিনের দিকে তাকিয়ে বলল, বাড়ি, আজকের কেকটা কিন্তু অনেক বড় হবে তাই না? তাজিন ম্লান হাসলো। সে হাসিতে কোনো দম্ভ নেই, আছে কেবল এক গভীর তৃপ্তি। সে আর্যর চোখের দিকে সরাসরি তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, কেক তো কাটা হবেই বাড়ি, তবে তার আগে তোমার মাম্মার থেকে একটা অনুমতি দরকার। আর্য অবাক হয়ে তাকালো।
তাজিন আবারও বলতে শুরু করলো, আমি জানি আমি হুট করে আপনার জীবনে ঢুকে পড়েছি, আপনার ব্যক্তিগত সীমানা ডিঙিয়েছি। এই জন্য আমি সরি বলবো না, এই সরি না বলার জন্য সরি, কিন্তু আমার আপনার কাছে অনুমতি চাই হৃদকে গিফট দেওয়ার জন্য। শেফালি বেগম মুচকি হেসে আর্যর কাঁধে হাত রাখলেন। তটিনী পাশে এসে দাঁড়িয়ে বলল, দিল, জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। আজ অন্তত তোর সেই তিতকুটে অতীতটাকে এই ফানুসগুলোর মতো আকাশে উড়িয়ে দে, আর একটু মজা কর, ওকে? আর্য মুচকি হেসে তাজিনের দিকে এক কদম এগিয়ে এলো। আর্য শীতল কণ্ঠে এবার কিছুটা আর্দ্রতা। আপনি সত্যিই বড্ড অদ্ভুত মিস্টার কারহান। এত কিছুর প্রয়োজন ছিল না। আমি একদমই এসব আপনার জন্য করিনি। আমি তো আমার বাড়ির জন্য করেছি সব। তাজিনের মুখে বাড়ির জন্য করেছি শুনে আর্যর ওষ্ঠাধর এক চিলতে অমলিন হাসির রেখা ফুটে উঠল। সে বুঝল এই উদ্ধত চীনা পুরুষটি কতটা সুকৌশলে তার সবটুকু কৃতজ্ঞতার ভার লাঘব করে দিল। এই চীনা পুরুষের আভিজাত্য কেবল তার বৃত্তে নয়, বরং তার বৃত্তের বিশালতায়। তাজিন পকেট থেকে রূপোলি চেইনযুক্ত একটি ঘড়ি বের করে হৃদের দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে এক অমোঘ এক অমোঘ আকর্ষণ ছিল। সে ধীরস্থির কণ্ঠে ঘোষণা করল, অনেক তো হলো, এবার বার্থডে বয় আর তার খারুশ মাম্মা মিলে উৎসবের শুভ সূচনা করুক। কেক কাটার সময় হয়ে গেছে। অ্যালেক্স আর কাই অত্যন্ত সতর্কতার সাথে বিশাল একটি 5 স্তরের চকলেট কেক ট্রলিতে করে সামনে নিয়ে এলো। কেকটি যেন এক স্থাপত্য শিল্প, যার প্রতিটি স্তরে সূক্ষ্ম কারুকাজ, আর উপরে জ্বলজ্বলে মোমবাতিগুলো সাংহাইয়ের রাতের শীতল হাওয়ায় কাঁপছে। হৃদ আর আর্য যখন একসাথে ছুরিতে হাত রাখলো, তখন চারপাশের নিস্তব্ধতা চিরে সমস্বরে গান আর উল্লাস ধ্বনিত হলো। আলোক ছটার সেই মায়াবী আবহে কেক কাটা শেষ হতেই হৃদ উত্তেজনায় তাজিনের হাত জড়িয়ে ধরল। তার কণ্ঠে পরম আবদার, বাডি, এবার তো আমার গিফট দেখাও। তুমি না বলেছিলে সারপ্রাইজ দেবে? তাজিন ঠোঁটের কোণে সেই চেনা রহস্যময় হাসিটি ঝুলিয়ে আর্যর দিকে একবার তাকালো। ঠিক সেই মুহূর্তে নিচে প্রধান ফটকের সামনে কতগুলো ভারী ইঞ্জিনের গর্জন শোনা গেল। তীক্ষ্ণ শব্দে বাড়ির পরিবেশ মুহূর্তেই বদলে গেল। কাই, অ্যালেক্স আর ইরিনা বাদে বাকি সবাই কৌতূহলী হয়ে বারান্দার রেলিংয়ে গিয়ে দাঁড়ায়। নিচে রাস্তার ওপর একে একে এসে থামলো বিশাল 6টি কার্গো ট্রাক। ট্রাকগুলোর গায়ে নিয়ন আলোয় ঝকঝক করছে তাজিনের কোম্পানির লোগো। মুহূর্তের মধ্যে রাজকীয় সেই সারপ্রাইজের দ্বার উন্মোচন হলো। কাই আর অ্যালেক্সের ইশারায় ট্রাকগুলোর হাইড্রোলিক ডোর খুলে যেতেই উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। প্রথম দুটি ট্রাকের ভেতর থেকে বের হয়ে এলো পৃথিবীর সবচেয়ে দামি আর দুর্লভ সব ডার্ক চকলেট আর ক্যান্ডির পাহাড়। পরের দুটি ট্রাকে থরে থরে সাজানো অত্যাধুনিক সব ভিডিও গেমস, ভিআর সেট আর গেমিং অ্যাক্সেসরিজ, যা হৃদের মতো যে কোনো কিশোরের কাছে এক স্বপ্নের রাজ্য। কিন্তু বিস্ময়ের চূড়ান্ত সীমা তখনও বাকি ছিল। শেষ দুটি ট্রাক থেকে হাজার হাজার তাজা ফুলের তোড়া বের করে আনা হলো। তখন পুরো হৃদভিলা চত্বরটি যেন এক অলৌকিক উপত্যকায় পরিণত হলো। লিলি, টিউলিপ আর চেরি ব্লসমের সুবাসে বাতাস ভারী হয়ে উঠেছে। হৃদ ট্রাকগুলোর সামনে গিয়ে খুশিতে বাকরুদ্ধ হয়ে গেল। সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, বাডি, তুমি কি আস্ত একটা মল নিয়ে এসেছো? এত চকলেট আর গেমস আমি একা কি করব? আর্য রেলিংয়ে হাত রেখে নিচে এই এলাহি কাণ্ড দেখছিল। তার ভাবনার অতীত ছিল যে একজন মানুষ কারো জন্মদিনকে এভাবে এক মহাকাব্যিক উৎসবে রূপ দিতে পারে। সে তাজিনের দিকে ফিরে চাইল। তাজিন তখনও পকেটে হাত দিয়ে খুব সাবলীলভাবে দাঁড়িয়ে আছে, যেন এই বিশাল আয়োজন তার কাছে অতি সাধারণ এক কাজ। আর্য অস্ফুটে বলল, এসবের কি প্রয়োজন ছিল মিস্টার কারহান? তাজিন আর্যর খুব কাছে এসে দাঁড়ালো। তার অবয়ব হতে ভেসে আসা সে মায়াবী সুবাস আর্য স্নায়ুকে অবশ করে দিচ্ছে। সে অত্যন্ত গম্ভীর অথচ নিপুণ স্বরে জবাব দিল, প্রয়োজনটা তো আপনার নয়, প্রয়োজনটা ছিল আমার বাড়ির। ও তো এখন বিগ বয় হতে যাচ্ছে, আর রাজপুত্রদের জন্মদিন কি সাধারণ হওয়া সাজে? আমি তো আগেই বলেছি এসব আপনার জন্য করিনি, অন্তত নিজের মনকে তাই বুঝিয়ে শান্তি পাওয়ার চেষ্টা করছি। আর্য ধীর পায়ে ড্রয়িং রুমের ভেতর থেকে একটি ছোট মখমলের নীল রঙের বক্স নিয়ে এলো। হৃদের সামনে এসে বক্সটি বাড়িয়ে দিয়ে খুব শান্ত স্বরে বলল, এই যে এটা তোমার জন্য। হৃদ অবাক হয়ে মাম্মার হাতের দিকে তাকালো।
সে জানতো তার মাম্মা হয়তো ভুলে গেছে, কিন্তু এখন এই উপহার দেখে ওর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। হৃদ কম্পিত হাতে বক্সটি খুলতেই সবার নজর সেদিকে নিবদ্ধ হলো। বক্সের ভেতরে থাকা জিনিসটি দেখে মুহূর্তেই সবার মুখ থেকে এক অস্ফুটে প্রশংসা বেরিয়ে এলো। সেটি ছিল একটি অত্যন্ত দুর্লভ পিঙ্ক লিলি ডায়মন্ড কি চেইন। চেইনটির প্রতিটি খাঁজে হীরাগুলো এমনভাবে বসানো যে কৃত্রিমালয় সেগুলো আগুনের ফুলকির মতো জ্বলছে। লিলি ফুলটি যেন আর্য নিজেরই প্রতিচ্ছবি, একই সাথে কোমল এবং আভিজাত্যে ঘেরা। হৃদ সেটা হাতে নিয়ে পরম বিস্ময়ে বলল, ওয়াও, এটা তো একদম তোমার সেই প্রিয় ফুলের মতো মাম্মা। তুমি এটা কবে কিনলে? আর্য ম্লান হাসল। সে উত্তর দেওয়ার আগেই তাজিন এগিয়ে এসে সেই হীরের চেনটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মতো জহুরির চোখে এই উপহারের মাহাত্ম্য এড়ালো না। আর্য যে তাকে টেক্কা দেওয়ার চিন্তা করছে এটা বুঝতে বাকি রইল না। আকাশে তখন ফানুসগুলোর আলো ক্রমে আবছা হয়ে আসছে, আর হৃদ তার নতুন খেলনার চকোলেটের সাম্রাজ্য নিয়ে ব্যস্ত। উৎসবের সে প্রদীপ্ত আবহে আর্যর মনটা এক অদ্ভুত ভারমুক্তিতে আচ্ছন্ন। সে আর মুহূর্তকাল সেখানে দাঁড়িয়ে থাকতে চাইল না। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু দু কদম এগোতেই পেছন থেকে একটি গম্ভীর অথচ মাদকতাময় কণ্ঠস্বর তাকে থমকে দাঁড়াতে বাধ্য করল। ওয়েট! আর্য স্থির হয়ে গেল, আর ফিরতেই তার চোখের মণি দুটি বিস্ময়ে প্রসারিত হয়ে গেল। মুহূর্তের জন্য তার চারপাশের পৃথিবীটা যেন শব্দহীন এক ফ্রেমে আটকে গেল। চীনা পুরুষ তার সম্মুখে হাঁটু গেড়ে বসে আছে। তার সে উদ্ধত আভিজাত্য এখন এক অদ্ভুত বিনয়ে বিলীন হয়ে গেছে। তাজিন পকেট থেকে একটি অতি সূক্ষ্ম কারুকাজ করা হীরার আংটি বের করলো। সেই আংটির নীল হীরাটি আকাশের কালচে নীলাভ আভার সাথে পাল্লা দিয়ে জ্বলছে। তাজিন আর্যর চোখের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ অকম্পিত স্বরে বলল, মিস আরশোলান, আমি আপনার জীবনের ফেলে আসা সেই তিতকুটে অতীতটা মুছে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি, আপনার সামনের প্রতিটি মুহূর্তকে আমি চিনি মিশিয়ে মিষ্টি করে তুলব। আপনার ওই শূন্যতা নামক সাগরে আমি এক বন্দর হতে চাই। আমাকে কি সে অধিকারটুকু দেবেন? আর্যর শীত দ্বারা এক হিমশীতল স্রোত বয়ে গেল। সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আশেপাশে উপস্থিত তটিনী, মিরিন, এমনকি শরীফ আসর সাহেবও বাক্রুদ্ধ হয়ে এই অভূতপূর্ব দৃশ্য অবলোকন করছেন। তাজিন আবারও বলল, প্লিজ, আমাকে হৃদের অংশ হতে সাহায্য করুন। তাজিনের এমন অভাবনীয় প্রস্তাব আর্যর মস্তিষ্কের প্রতিটি স্নায়ুতে যেন অগ্ন্যুৎপাত ঘটালো। মুহূর্তের মধ্যে তার চোখের মণি রক্তিম বর্ণ ধারণ করেছে। এতক্ষণ ধরে জমা হওয়া কৃতজ্ঞতার রেশ এক নিমিষে ক্রোধে রূপান্তরিত হলো। সে এক পা পিছিয়ে গিয়ে অত্যন্ত তীক্ষ্ণ আর রাগী কণ্ঠে বলে উঠল, আর ইউ ম্যাড মিস্টার কারহান? আপনি কি নিজের হুঁশ হারিয়েছেন? ভুলে যাবেন না, আমি এক সন্তানের মা। আর্যর কণ্ঠস্বরে সে কাঠিন্য উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু তাজিনের চোখে মুখে কোনো অনুশোচনা নেই, না আছে ভয়ের চিহ্ন ফুটে। সে আগের মতোই শান্ত, গভীর আর অকম্পিত স্বরে জবাব দিল, আমি সেই সন্তানের বাবা হতে চাই। তাজিনের এই সোজাসাপটা উত্তরে আর্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। অপমান আর ক্রোধের সংমিশ্রণে সে আবারও কিছু একটা বলতে উদ্যত হলো। তার ওষ্ঠাধর কেঁপে উঠল এক কর্কশ বাক্যবাণ ছুড়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই তার দৃষ্টি আটকে যায় নিচে। আর্য বিস্ময়ে নিচে তাকিয়ে দেখল, হৃদ তার ঠিক সামনে পরম আকুতি নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। ওর ডাগর ডাগর চোখের কোণে জল চিকচিক করছে। হৃদ খুব নিচু স্বরে কিন্তু অমোঘ আবদারে বলল, মাম্মা প্লিজ, না করো না মাম্মা। ছেলের এই আকুতি আর্যর বুকের ভেতরটা এফোর ওফোর করে দিল। সে অবশ্যই পেছনে ফিরল, কিন্তু সেখানেও তার জন্য অপেক্ষা করছিল আরো বড় বিস্ময়। ইরিনা, কাই আর অ্যালেক্স আর্যর সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আভিজাত্য আর গাম্ভীর্যে সেই মূর্ত প্রতীকগুলো আজ অত্যন্ত বিনয় আর স্নেহের সাথে একসাথে বলে উঠল, বি আওয়ার সিস্টার ইন ল প্লিজ। সে আগের মতোই শান্ত, গভীর আর অকম্পিত স্বরে জবাব দিল, আমি সেই সন্তানের বাবা হতে চাই। আর্যর ভেতরের সেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন এবার যেন আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হলো। তার ব্যক্তিত্বের যে আভিজাত্য আর গাম্ভীর্য এতক্ষণ তাকে সংবরণ করে রেখেছিল, তাই এই চরম স্পর্ধার মুখে মুহূর্তে চুরমার হয়ে গেল। হৃদ এবং অন্যদের এই সম্মিলিত আকুতি
তাকে বিচলিত করার বদলে আরো জেদি করে তুলল। রাগে তার ফর্সা মুখাবয়ব রক্তিমাভ হয়ে উঠেছে। সে এক পা সামনে এগিয়ে এসে অত্যন্ত কঠোর এবং বজ্রকণ্ঠে চিৎকার করে বলে উঠল, অসম্ভব! আপনাদের সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার? আর্যর চোখ থেকে তখন যেন ঘৃণা ঠিকরে বেরুচ্ছে। সে তাজিনের সরাসরি চোখের দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে অত্যন্ত অপমানজনক সুরে বলল, আপনি চলে যান মিস্টার কারহান, আর কখনো এই বাড়ির চৌকাঠ মারাবেন না। আপনার এই দামি নাটক আর উপকারের বিষাক্ত জাল আমার ওপর খাটবে না। জাস্ট গেট আউট। আর্যর এই প্রচন্ড রুদ্রমূর্তি দেখে ছাদের সেই মায়াবী উৎসব মুহূর্তে শ্মশানে নিস্তব্ধতা নেমে এলো। অ্যালেক্স আর কাই একে অপরের দিকে তাকালো, তাদের চোখে মুখে এক গভীর হতাশা। ইরিনা মাথা নিচু করে রইল। হৃদ তার মাম্মার এই ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কুঁকড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে গেল। তাজিন তখনও হাঁটু গেড়ে বসে আছে। আর্যর এই নির্দয় প্রত্যাখ্যানের শব্দগুলো তার কানে তপ্ত সীসার মতো বিঁধলেও তার চেহারায় কোনো দ্যুতির চিহ্ন দেখা গেল না। সে ধীরস্থিরভাবে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে আর্যকে একবার শেষবারের মতো গভীরভাবে দেখল। আর্য তখন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তার সারা শরীর কাঁপছে। সে আবারও কর্কশ স্বরে বলল, শুনতে পাননি আমি কি বলেছি? এখনই আমার বাড়ি থেকে বিদায় হন। আমি আপনার কোনো উপহার বা কোনো সম্পর্কের প্রত্যাশা করি না। তাজিন এবার একটা দীর্ঘশ্বাস ফেলল, যা রাতের নিস্তব্ধতা চিরে বাতাসে মিলিয়ে গেল। সে অত্যন্ত নিচু অথচ তীক্ষ্ণ স্বরে শুধু বলল, ইউ উইল বি মাই ওয়াইফ। বলে হন হন করে বেরিয়ে গেল তাজিন। পিছনে পিছনে ছুটল কাই, ইরিনা আর অ্যালেক্স। হৃদ ছোট্ট কায়া কেঁপে কেঁপে উঠছে। জিমিন এগিয়ে এসে কোলে তুলে নিতে চাইল ছোট্ট হৃদকে, কিন্তু হৃদ রাগে দৃষ্টি নিক্ষেপ করে দৌড়ে চলে যায়। পিছনে পিছনে সবাই যায় হৃদের কাছে, কারণ সবাই জানে হৃদ রেগে গেলে সবকিছু ভাঙচুর শুরু করে দেয়। আর্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। আবারও ভালোবাসা নামক নিকৃষ্ট জিনিসে সে জড়াবে কিভাবে? ভালোবাসা, এই শব্দটা আর্যর কাছে এক দীর্ঘশ্বাস, এক আজন্মের অভিশপ্ত দহন। যে আগুনের শিখায় সে একবার পুড়ে ছাই হয়েছে, সেই একই শিখায় সে নিজেকে আবারও সমর্পণ করবে কিভাবে? নিচে তখন হৃদের চিৎকার আর ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। আর্য জানে হৃদ এখন তার ওপর কতটা ক্ষিপ্ত। হৃদ কখনো বাবার অভাব সেভাবে বুঝতে পারেনি, কারণ আর্য আর জিমিন তার চারপাশটা আগলে রেখেছিল। কিন্তু আজ তাজিন যেন হৃদের সেই সুপ্ত তৃষ্ণাকে জাগিয়ে দিয়েছে। আর্য ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। হৃদের ঘরের দরজায় জিমিন, তটিনী আর মিরিন দাঁড়িয়ে আছে। ভেতরে কাঁচ ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে। আর্য এগিয়ে যেতে জিমিন বাধা দিয়ে বলল, এখন ভেতরে যাস না দিল। ও খুব উত্তেজিত। আর্য জিমিনের হাতটা সরিয়ে দিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, সরে দাঁড়া জিমিন। ও আমার ছেলে, ও রাগ থামানোর দায়িত্ব আমার। আর্য ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলো ঘরটা লণ্ডভণ্ড। মেঝেতে পড়ে আছে আর্যর দেওয়া কি চেনটা। হৃদ বিছানার এক কোণে বসে কাঁদছে। আর্যকে দেখিও চিৎকার করে উঠল, তুমি বাড়িকে কেন তাড়িয়ে দিলে মাম্মা? বাড়ি তো আমার বাবা হতে চেয়েছিল। তুমি পচা মাম্মা, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা শব্দটা হৃদের মুখে শোনা আর্য যেন নিজের হৃৎপিণ্ডে একটি তপ্ত শলার আঘাত অনুভব করলো। সে ধীর পায়ে হৃদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। হৃদের ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সবাই বাবা হতে পারে না হৃদ। যাদের রক্তে বিষ থাকে তারা কেবল কলঙ্কই দিতে জানে। তুই বুঝবি না বাবা, এই দুনিয়াটা বাইরে থেকে যতটা ঝলমলে, ভেতরে ততটাই অন্ধকার। কান্নায় বুঝে আসা গলায় বলল, আমার বাড়ি খারাপ না। জিমিন দরজায় দাঁড়িয়ে শান্ত গলায় বলল, সবাই এক না দিল। নেজিরের মতো তাজির না, একবার ভেবে দেখিস। জিমিনের মুখে নেজির নামটা শুনে আর্য যেন বিদ্যুৎ স্পষ্ট হলো। 5 বছর আগে সে অভিশপ্ত নামটা মুহূর্তেই তার শরীরে রক্ত হিম করে দিল। জিমিন আর্যর খুব কাছে এসে দাঁড়িয়ে আবারও নিচু স্বরে বলল, নেজির তোকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এই লোকটা তোকে আর হৃদকে পূর্ণতা দিতে চাইছে। আর্য স্তব্ধ হয়ে জিমিনের কথাগুলো শুনছিল। তার মনের ভেতর এক প্রবল যুদ্ধ শুরু হয়েছে। একদিকে 5 বছরের পুরনো সেই ক্ষত আর অবিশ্বাস, আর অন্যদিকে তাজিনের সেই অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব। হৃদ তখন কান্নারত চোখে আর্যর দিকে তাকিয়েছিল। জিমিন আবারও বলল, তোর ঘৃণা নেজিরের জন্য হওয়া উচিত ছিল, তাজিনের জন্য নয়।
তুই নিজের অতীতকে শাস্তি দিতে গিয়ে হৃদের ভবিষ্যৎটাকে অন্ধকার করিস না। এই মানুষটা সত্যি অন্যরকম। আর্য কোনো উত্তর দিল না। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। অস্ফুটে নিজের মনেই বলল, সবাই কি সত্যি এক হয় না জিমিন? নাকি মরীচিকার পিছে ছুটতে গিয়ে আমি আবারও নিজেকে পুড়িয়ে ফেলবো? নীলিমা, তুই কাল রাতে কোথায় গিয়েছিলি? রেহানা বেগমের কথায় নীলিমার ললাটে বিরক্তির ভাঁজ পড়ল। বাংলাদেশের সময় 9টা বেজে 10 মিনিট। বিরক্ত সুরে বলল, পার্টিতে গিয়েছিলাম আম্মা। ছেলের বউয়ের এহেন কথা পছন্দ হলো না রেহেনা জুনাইদের। সোফায় সোজা হয়ে বসে কঠিন কণ্ঠে বললেন, ভদ্রবাড়ির বউয়েরা রাত বিরাতে বাড়ির বাইরে যায় না। নীলিমার ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি ফুটে উঠল। সে হাত ঘড়িটা পড়তে পড়তে ধীর পায়ে শাশুড়ির মুখোমুখি এসে দাঁড়ালো। চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক ধরনের পৈশাচিক আনন্দ নিয়ে সে শান্ত গলায় বলল, যে বাড়ির মেয়ে বিয়ের আগে পেট বাঁধায় সে বাড়ি ভদ্র হয় কিভাবে আম্মা? রেহানা বেগম কোনো উত্তর দিতে পারলেন না। তার দু চোখ ঝাপসা হয়ে এলো। যে অপমানের ভয় তিনি সারা জীবন করে এসেছেন, সেই অপমান আজ তার নিজের ঘরেই তারই সামনে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে। নীলিমার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তার আগে বজ্রপাতের মতো সায়রের প্রবেশ ঘটল। সায়র সিঁড়ি দিয়ে নামতে নামতে নীলিমা শেষ কথাটি শুনে ফেলেছিল। তার কপালের শিরাগুলো রাগে ফুলে উঠেছে। নীলিমা কিছু বুঝে ওঠার আগেই সায়র চিতার মতো ক্ষিপ্রতায় ওর সামনে এসে দাঁড়ালো এবং এক ঝটকায় নীলিমার কণ্ঠনালী চেপে ধরল। নীলিমা অপ্রস্তুত অবস্থায় দেওয়ালে পিষ্ট হয়ে গেল। সায়রের পাথরের মতো শক্ত আঙুলগুলো ওর গলায় বসে যেতেই নীলিমার চোখের মনি কপালে উঠে যাওয়ার উপক্রম হলো। সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু সায়রের হাতের বাঁধন আলগা হওয়ার বদলে আরো শক্ত হতে থাকলো। আর একবার, আর একবার যদি আমার বোনের নাম তোর নোংরা মুখে নিয়েছিস, তবে আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো নীলিমা। সায়রের কণ্ঠস্বর এখন কোনো মানুষের নয়, যেন কোনো আহত পশুর গর্জন। রেহানা বেগম আতঙ্কে চিৎকার করে উঠলেন, সায়র, ছাড়, ও মরে যাবে। সায়র বাবা, ছাড় ওকে। সায়র মায়ের কথায় কান দিল না। দাঁতে দাঁত চেপে সে বলল, আমার বোন কিছু করেছে নাকি করেনি তার বিষয়ে পরে দেখব, কিন্তু তুই, তুই এই বাড়ির অন্ন ধ্বংস করে এই বাড়ির মেয়েকে অপমান করছিস। ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস। সায়র এক ঝটকায় নীলিমাকে মেঝেতে ছুঁড়ে মারল। নীলিমা কাঁপতে কাঁপতে মেঝেতে লুটিয়ে পড়ল। তার গলার চারপাশটা সায়রের আঙুলের চাপে লাল হয়ে ফুলে উঠেছে। সায়রের এই ভয়ঙ্কর রূপ সে আগে কখনো দেখেনি। সায়র নিজের মেঝের দিকে তাকিয়ে ঘৃণা ভরে থুতু ফেলল। তারপর মায়ের দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, আর যেন আমার বোনের নাম ওর গলায় না শুনি আমি, না হলে পরের বার আর ওকে জীবিত মেঝেতে দেখতে পাবেন না। সায়র এক মুহূর্ত সেখানে আর দাঁড়ালো না। নিজের রক্তবর্ণ চোখ দুটিতে যেন প্রলয় নিয়ে সে না খেয়ে দরজার দিকে পা বাড়ালো। রেহানা বেগম পেছন থেকে ছেলেকে ডাকার সাহস পেলেন না, কেবল অসহায় চোখে তাকিয়ে রইলেন। সায়র যখন গটগট করে বাইরের গেট দিয়ে বেরিয়ে যেতে উদ্যত, ঠিক তখনই পেছন থেকে ছুটে এলো ফারা। ওর হাতে একটা টিফিন বক্স। ফারা কথা বলতে পারে না, কিন্তু ওর মায়াবী চোখ জোড়া আর হাতের সংকেত যেন পৃথিবীর সবচেয়ে বড় শব্দ হয়ে আছড়ে পড়ে। সে সায়রের হাত টেনে ধরে পরম মমতায় টিফিন বক্সটি গুজে দিল। তারপর নিজের হাত নেড়ে ইশারায় বুঝিয়ে দিল, ভাইয়া, অন্তত এটা সাথে করে নিয়ে যাও, কিছু খেয়ে নিও। সায়রের শক্ত হয়ে থাকা মুখটা ফারার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য শিথিল হলো। মাথায় হাত বুলিয়ে টিফিন বক্সটা নিয়ে সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের মেঝেতে পড়ে থেকে নীলিমা এই দৃশ্যটা গভীর চোখে পর্যবেক্ষণ করলো। ওর গলাটা এখনো ব্যথায় টনটন করছে, কিন্তু হৃদয়ের ভেতর ঈর্ষার এক বিষাক্ত কামড় সে অনুভব করলো। নীলিমা যতটাই কুটিল আর দুশ্চরিত্রা হোক না কেন, এই পাথরের মতো কঠিন মানুষটাকে সে সত্যি প্রচন্ড ভালোবাসে। সায়রের এই চরম শাসন আর মারও যেন নীলিমার কাছে এক অবাধ্য আকর্ষণ। নীলিমা মনে মনে জ্বলতে লাগলো। যে সায়র তাকে ছুলে মরণপণ ঘৃণা ফুটে ওঠে, সেই সায়রে কিনে এই বোবা মেয়েটার সামান্য ইশারায় থমকে দাঁড়ায়। ফারার প্রতি নীলিমার রাগটা মুহূর্তে আরো দ্বিগুণ হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে সায়রের সে রুদ্রমূর্তি মনে পড়তেই সে নিজেকে সংবরণ করলো। আপাতত সবার সামনে সে কোনো কথা বলল না। মুখ নিচু করে নিজের অপমানের বিষ হজম করে চুপচাপ বসে রইল। তবে নীলিমা স্থির দৃষ্টি বলে দিচ্ছিল,
এই অপমানের বদলা সে কোনো না কোনোভাবে ঠিকই নেবে। দুপুরবেলা ফারা মাত্রই গোসলের প্রস্তুতি নিয়ে নিজের ঘরে ঢুকেছিল। জানালার পাশ দিয়ে আসা রোদে চিকচিক আলোয় ঘরটা শান্ত দেখাচ্ছে। ফারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করে নিচ্ছিল। ঠিক তখনই ঝড়ের বেগে ঘরে প্রবেশ করলো নীলিমা। কোনো ভূমিকা ছাড়াই নীলিমা ফারার সামনে এসে দাঁড়ায়। বোবা মেয়ে, খুব তো পীড়িত দেখাচ্ছিস দেখি। এখন আবার আমার স্বামীর উপর নজর দিছিস? ফারা হকচকিয়ে গেল। নীলিমার এমন অতর্কিত আক্রমণে সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ডাগর ডাগর চোখ দুটিতে ভয় আর বিস্ময় খেলা করছে। ফারা হাত নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছুই করেনি। সে কেবল তার শায়র ভাইকে খাবার দিয়েছিল। কিন্তু নীলিমা আজ কোনো যুক্তি শোনার মেজাজে নেই। নীলিমা আরো এক ধাপ এগিয়ে এসে ফারার কাঁধ খামচে ধরল। তার নখের আঁচড় ফারার নরম চামড়ায় বিঁধে যাচ্ছে। নীলিমা নিচু কিন্তু হিংস্র গলায় বলল, ভেবেছিস কথা বলতে পারিস না বলে তোর সব ন্যাকামি আমি বুঝবো না? দরদ দেখিয়ে শায়রের মনে জায়গা নিতে চাস? মনে রাখিস, শায়র শুধু আমার। এই বাড়ির অন্ন ধ্বংস করছিস কর, কিন্তু আমার স্বামীর আশেপাশে যদি তোকে আর একবার দেখি, তবে তোর ওই মায়াবী চোখের মায়া আমি চিরতরে ঘুচিয়ে দেব। ফারা যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। তার দু চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। সে চিৎকার করে বলতে চাইল যে সে নির্দোষ, কিন্তু তার কণ্ঠ রুদ্ধ। কেবল চোখ দুটো কাঁপছে এক অব্যক্ত আর্তনাদে। নীলিমা ফারাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফারা টাল সামলাতে না পেরে বিছানার উপর আছড়ে পড়ল। নীলিমা দরজার দিকে যাওয়ার আগে শেষবারের মতো ঘুরে দাঁড়িয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, খবরদার ফারা, শায়রকে টিফিন দেওয়ার ওই সতীপনা যেন আর না দেখি। পরের বার আর শুধু ধমক দিয়ে ছাড়বো না। আমরা চায়নাতে যে কোম্পানিকে ডিলের জন্য প্রপোজাল দিয়েছিলাম না, তারা মেনে নিয়েছে। সামনের মাসে ডিল ফাইনাল করতে তাদের সিইও নিজে আসবে। আমি চাচ্ছিলাম তুমি আর শায়র এই ডিলটাই একসঙ্গে কাজ করো। এরশাদ জাওয়াত নিজিরের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন। তার সম্মুখে বসে আছে শায়র আর নিজির। শায়রের রুক্ষ তামুকে বিরক্তির ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। নেজির আর চোখে শায়রের দিকে তাকিয়ে বলল, সেটা আমাকে না বলে তোমার আদরের ভাতিজাকে বলো। সে তো আমার সঙ্গে কথাই বলে না। নেজির কথাটা শায়রের দিকে দৃষ্টি রেখেই বলল। কিন্তু শায়রের কোনো হেলদোল নেই। সে অনুভূতি শূন্য চোখে তাকিয়ে তীক্ষ্ণ কর্কশ গলায় বলল, ঠিক আছে, কিন্তু এই প্রজেক্টটার পর আর আমি যে যে গ্রুপের কোনো কাজে সাহায্য করতে পারবো না। বলেই কাউকে কিছু বলার সুযোগ দিল না। হনহনিয়ে বেরিয়ে গেল নিজ কেবিনের উদ্দেশ্যে। এরশাদ যাওয়ার দীর্ঘশ্বাস ফেলে চেয়ে রইলেন তার যাওয়ার দিকে। বিগত 5 বছর যাবৎ শায়র এমন হয়ে আছে। পরিবারের সকল কাজেই কেমন যেন উদাসীন হয়ে গেছে ছেলেটা। নেজির কিছু একটা ভেবে শায়রের পিছনে গেল। শায়র চেয়ারে এসে বসে ছিল কিনা তখনই নেজির প্রবেশ করে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর সমস্যা কি? আমাকে এভাবে ইগনোর কেন করছিস? আমি কি কোনো ভুল করেছি? শায়র তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নেজিরের আশা পর্যবেক্ষণ করে নিল। তাচ্ছিল্যের সুরে বলল, তুই ভুল করবি কেন? ভুল তো আমি করেছি। নেজিরের বেশ কয়েকদিন ধরে সন্দেহ হচ্ছে। শায়র কি তবে সত্যিটা জেনে গেছে? শায়র তাকে কিছু বলার সুযোগ দিল না। চেয়ার থেকে উঠে বেরিয়ে গেল নেজিরকে পাশ কাটিয়ে, যেন নেজিরের উপস্থিতি তার জন্য চরম বিরক্তের। শায়র ত্রস্ত পায়ে বেরিয়ে এসে ক্যান্টিনে প্রবেশ করলো। সকালে না খেয়ে আসার কারণে বেশ খিদে পেয়েছে তার। ফারাদ দেওয়া টিফিন বক্সটা সাথেই ছিল তার। টিফিন বক্স খুলতেই শায়রের চোখে তৃপ্তির ঝিলিক খেলে যায়। তার পছন্দের পায়েস দিয়েছে। আজকাল মেয়েটা তার অনেক খেয়াল রাখছে। পালের দিয়ে বানানো এই পায়েসটা তার বড্ড প্রিয়। শায়র 1 চামচ মুখে দিতেই তার চোখের সামনে সেই 5 বছর আগে স্মৃতিগুলো ভিড় করতে লাগলো। সেই সময়টাও আর্য ঠিক এভাবেই তার খেয়াল রাখত। কুয়াশার পাতলা চাদর ভেদ করে সূর্যের প্রথম কিরণ যখন হুয়াংপু নদীর জলে আছড়ে পড়ছে, তখন চারপাশটা এক অপার্থিব মায়ায় ভরে উঠেছে। গগনচুম্বী অট্টালিকাগুলোর কাছের দেওয়ালে প্রতিফলিত হওয়া সোনালি আলো জানান দিচ্ছে আজকের দিনটা আর 5টা দিনের মতো নয়। কিন্তু এই শান্ত সকালের বিপরীতে হৃদভিলায় চলছে এক অশান্ত ঝড়। ডাইনিং টেবিলে আর্য খাবারের প্লেট নিয়ে বসে আছে। তার সামনে হৃদ গালে হাত দিয়ে গম্ভীর মুখে বসে আছে। গত রাতের ঘটনার পর থেকে ছেলেটা যেন পাথর হয়ে গেছে। আর্য পরম মমতায় 1 চামচ ওর মুখের কাছে ধরল। হৃদ মুখটা ঘুরিয়ে নিয়ে জেদ ধরে বসলো।
তার ডাগর ডাগর চোখ দুটো কান্নায় ফুলে আছে। অত্যন্ত অভিমানী কণ্ঠে সে বলল, আমি খাবো না মাম্মা। তুমি বাড়িকে বকেছ, বাড়িকে তাড়িয়ে দিয়েছ। আমি কিচ্ছু খাবো না। আর্য দীর্ঘশ্বাস ফেলে চামচটা প্লেটে রাখলো। সে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, হৃদ, বাবা জেদ ধরে না। বাড়িকে গেট আউট বলেছ কেন? তুমি পচা মাম্মা। হৃদ এবার ফুফিয়ে কেঁদে উঠল। তটিনী আর মিরিন পাশে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে রইল। তটিনী এগিয়ে এসে হৃদের চিবুক ছুঁয়ে বলল, হৃদ বাবা, দেখো তোমার জন্য আমি চকোলেট প্যানকেক এনেছি, একটু খেয়ে নাও সোনা। হৃদ প্যানকেকের দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নিল। তার ছোট মনের ক্ষতটা আজ অনেক গভীর। আর্য বুঝতে পারছে তাজিন এই 7 দিনে হৃদের মনে এমন এক জায়গা করে নিয়েছে যা আর্য খুব দ্রুত মুছে দিতে পারবে না। প্লেটে খাবারগুলো অবহেলায় পড়ে আছে। হৃদ জেদ ধরে 2 কানে আঙুল দিয়ে বসে রইল। সে আর্যর কোনো কথাই শুনবে না। আর্য হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই দরজার পাল্লা ঠেলে ভেতরে প্রবেশ করলো তাজিন। তার পরনে কালো ব্লেজার, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, শরীরে এখনো সে আভিজাত্য ঘ্রাণ। হৃদকে ওভাবে দেখে তাজিনের কপালে একরাশ ভাঁজ পড়ল। সে ধীর পায়ে এগিয়ে এসে হৃদের সামনে হাঁটু গেড়ে বসল। তাজিনকে দেখা মাত্রই হৃদ কান্নায় ভেঙে পড়ল। বাডি, তুমি এসেছ? মাম্মা আমাকে বকছে। আর্য বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। তাজিনকে দেখে তার শরীরের প্রতিটি রক্তকণা যেন রাগে ফুটে উঠল। সে তর্জনী উঁচিয়ে চিৎকার করে বলল, আপনি আপনি এখানে কেন? আপনাকে না বলেছিলাম আমার বাড়ির চৌকাঠ আর মারাবেন না? তাজিন নির্বিকার। সে হৃদের চোখের জল মুছে দিতে দিতে শান্ত গলায় জবাব দিল, আমার কাজ আছে মিস আরশোলান, তাই এসেছি। আর্য আরো এক ধাপ এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, আপনার আর আমার বাসায় কি কাজ থাকতে পারে? গেট আউট, জাস্ট বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তাজিন এবার উঠে দাঁড়ালো। তার উচ্চতার সামনে আর্যকে ছোট দেখাচ্ছে, কিন্তু আর্যর দু চোখে জ্বলন্ত ঘৃণা। তাজিন খুব সাবলীলভাবে পকেট থেকে একটা অফিসিয়াল লেটার বের করে আর্যর চোখের সামনে ধরল। সে বাঁকা হেসে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, আপনার নিউ গেম লঞ্চ হবে না আর্য, যদি না আমি চাই। কারণ আপনার কোম্পানির এই ড্রিম প্রজেক্টটা রিপ্রেজেন্ট করবে আমাদের টিম। ডিলটা অলরেডি ফাইনাল হয়ে গেছে। সো এখন থেকে আপনি আমার অফিসিয়াল পার্টনার। চাইলেও আপনি আমাকে আপনার জীবন বা কাজ থেকে সরাতে পারছেন না। আর্য স্তব্ধ হয়ে গেল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। এই লোকের সঙ্গে আবার সে কখন পার্টনারশিপ করলো? নিশ্চয়ই জিমিন এসব করেছে। তাজিন আর্যর দিকে ঝুঁকে এসে নিচু স্বরে বলল, যতই দূরে ঠেলতে চাও, পারবে না। আর্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন আর কেবল একজন স্পোর্টস স্টার নয়, সে এক ধুরন্ধর ব্যবসায়ী। এটা সে বেশ ভালো করেই জানে। আর্য কাপা হাতে সে অফিসিয়াল লেটারটি কেড়ে নিল। দ্রুত চোখ বুলিয়ে দেখল, হ্যাঁ, জিমিনি এডিআর স্টুডিওর পক্ষ থেকে এই কোলাবোরেশনে স্বাক্ষর করেছে। আর্য রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, জিমিন, জিমিন কোথায় তুই? জিমিন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। সে অপরাধীর মতো মুখ করে সামনে এলো। আর্য গর্জে উঠল, তুই আমাকে না বলে এটা সাইন করেছিস কেন? জিমিন শান্ত স্বরে জবাব দিল, ঘৃণা দিয়ে বিজনেস চলে না দিল। তাজিনের টিম এশিয়ায় সেরা গেমার টিম। আমাদের এই গেমটা গ্লোবালি লঞ্চ করতে হলে ওদের সাপোর্ট আমাদের দরকার ছিল। আমি ভেবেছিলাম তুই পার্সোনাল আর প্রফেশনাল আলাদা করে দেখিস। তাজিন এবার সোফায় আরাম করে বসলো। সে হৃদকে নিজের কোলের কাছে টেনে নিয়ে বলল, আমাকে নেওয়াতে আপনারই লাভ মিস আরশোলান। এত চাপ নিয়েন, তাহলে হাফ নেওয়া ভুলে যাবেন। বসুন এখানে এসে, তারপর না হয় আপনার রাগ দেখব। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ দেখাতে গেলে হাঁফিয়ে যাবেন। আর্য বিরক্ত হলো ভীষণ, এই লোকের সমস্যা কি? কাল অপমান করার পরও আজ মুখ উঠিয়ে চলে এসেছে। হৃদ তাজিনের গলা জড়িয়ে ধরে বলল, তার মানে তুমি আমার মাম্মার ডিজাইন করা গেম খেলবা বাডি? হৃদের নিষ্পাপ প্রশ্নে তাজিনের ঠোঁটের কোণে তার চিরাচরিত মায়াবী হাসি ফুটে উঠল। সে হৃদের নাকে আলতো করে একটা টিপ দিয়ে বলল, শুধু খেলবো না বাডি, তোমার মাম্মার এই সৃষ্টিকে আমি পুরো পৃথিবীর সামনে নিয়ে যাব, যাতে সবাই জানে তোমার মাম্মা কতটা ট্যালেন্টেড। আর্য সোফায় ধপ করে বসে পড়ল। তার মাথার ভেতরে যেন হাজারটা হাতুড়ি পিটছে। জিমি ঠিকই বলেছে, বিজনেসে আবেগ চলে না, কিন্তু এই মানুষটার সাথে প্রতি মুহূর্তে থাকা তার জন্য নরক যন্ত্রণার সমান হবে। আর্য শীতল চোখে তাজিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি ভেবেছেন
এভাবে কাজের দোহাই দিয়ে আমার পাশে থাকলে আমি আপনাকে ভালোবাসবো, বা আপনার ওই অযাচিত প্রস্তাব নিয়ে পুনরায় ভাববো? তাজেন হৃদের মুখে খাবার তুলে দিতে দিতে প্রত্যুত্তর করলো, আমি শুধু সুযোগ চাইছি। আপনি বিজনেস পার্টনার হিসেবে আমাকে ব্যবহার করুন, আর আমি আপনাকে রিপ্রেজেন্ট করব। বিনিময় হিসেবে আমি শুধু বাড়ির সাথে সময় কাটানোর অনুমতিটুকু চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর্য বিরক্তিতে উচ্চারণ করলো। অফিসে আসার পর থেকে তাজিন তার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। সে 10 মিনিট পর পরই এমনভাবে গুনে গুনে বিভিন্ন ভাষায় আই লাভ ইউ বলছে। কয়েক ঘন্টা যাবৎ সে এই জ্বালা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। তার একটাই কারণ, হৃদ। হৃদ তাকে প্রমিস করিয়ে নিয়েছে, তার বাড়ি যাই করুক না কেন, আর্য তাকে তাড়িয়ে দিতে পারবে না। এই আপনি থামবেন? কি শুরু করেছেন আজব? তাজিন ভ্রু নাচিয়ে তাকায় আর্যর ক্রোধিত কান্তিতে। মেয়েটা রাগলে বেজায় সুন্দর লাগে। তাজিনের মতে সে এমন নারী কখনো দেখেনি। তাজিন তার হাতের ফাইলটা টেবিলের ওপর রেখে আর্যর দিকে একটু ঝুঁকে বসলো। তার অধর কোণে সেই চিরচারিত বাঁকা হাসি দেখলে আর্যর পিত্তি জ্বলে যায়। সে অত্যন্ত সাবলীলভাবে জবাব দিল, কেন থামবো মিস আরশোলান? আমি তো রিপ্রেজেন্ট করছি। আগে আমার ভালোবাসাকে আপনার কাছে রিপ্রেজেন্ট করছি, তারপর না হয় বিজনেস নিয়ে ভাববো। আর আমি কি ভুল কিছু বলেছি? গুনে দেখুন, একদম 100 বার হয়েছে। আরো একবার শুনবেন? আর্য হাতের কলমটা সজোরে টেবিলের ওপর আছাড় দিয়ে বলল, আর ইউ সিক? ইয়েস, আই এম সিক জাস্ট ফর ইউ। শাট আপ, মিস্টার কারহান। এটা অফিস, এটা এসব ফাজলামোর করার জায়গা নয়। আপনি কি সত্যি প্রফেশনাল গেমার নাকি কোনো প্রফেশনাল জোকার? তাজিন মোটেও দমল না। সে নিজের সিল্কি চুলগুলো একবার ব্যাক ব্রাশ করে নিয়ে খুব শান্ত স্বরে বলল, हाय मेरा दिल, तुम क्या जानो प्यार में लोग आमिर से फाकिर बन जाते हैं, हम तो बस गेमर से जोकार बने हैं, इसमें कोई बुराई नहीं। আর যে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে তাজিন ওকে চোখ টিপ দিয়ে বলল, মেজাজ ঠান্ডা করে বসুন, লাঞ্চের সময় হয়ে গেছে। আর আজ কিন্তু লাঞ্চে বাইরে যাচ্ছি। কাল ভ্যালেন্টাইনে প্রপোজ করলাম, ভালো লাগলো না। আজ চলেন ডেট করে ফেলি। আর্য ভীষণ ক্লান্ত এই চীনা পুরুষের পাগলামি দেখতে দেখতে। আগে জানতো সে ছেলেরা গম্ভীর এবং রোষভাষী হয়, কিন্তু এই লোক তো তার পুরাই বিপরীত মেরু। দীর্ঘশ্বাস ফেলল। এই লোকটাকে রাগিয়ে কোনো লাভ নেই, বরং সে নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছে। জিমিন আর হৃদ দুজনে মিলে তার জীবনটা সত্যি এক অদ্ভুত গোলকধাঁধায় ফেলে দিয়েছে। মিস আরশালান চলুন না প্লিজ, বলেই তাজিন ঠোঁট উল্টে চোখ ছোট ছোট করে অনবরত পলক ফেলতে লাগলো, যেন কোনো বাচ্চা চকলেট চাচ্ছে তার নিকট। আর্যর ভীষণ হাসি পেল এই ছেলেকে দেখলে। কেউ কি বলবে সে 28-এর ঊর্ধ্বে? আর্য কেন যেন উপেক্ষা করতে পারল না। তাজিনের দিকে গম্ভীর মুখে তাকিয়ে বলল, চলুন। ভালো কোনো জায়গায় না নিয়ে গেলে কিন্তু খবর আছে। তাজিনের ফর্সা তামুকে মুহূর্তেই খুশির ঝলক খেলে গেল, যেন কোনো বাচ্চা তার অধিক কাঙ্ক্ষিত খেলনা পেয়ে গেছে। মুচকি হাসলো আর্যর যাওয়ার পানে তাকিয়ে। তার মানে পাথরেও ফুল ফোটার সম্ভাবনা আছে। তাজিনের পাগলামি দেখে কেবিনে থাকা বাকিদের মুখেও হাসির রেখা ফুটে উঠল। আর্য যে দ্রুত পদে গটগট করে এগিয়ে যাচ্ছিল, তাজিন ঠিক তার প্রতিটি কদমে কদমে পা রেখে ছন্দ মিলিয়ে চলতে লাগলো। এক অদ্ভুত মায়াবী দৃশ্য। আর্য রাগে গজগজ করতে করতে সামনে এগোচ্ছে, আর পেছনে তাজিন যেন কোনো এক ঘোরের মধ্যে তার পদচিহ্ন অনুসরণ করছে। এক উন্মাদ প্রেমিকের মতো তার চঞ্চলতার উজ্জ্বল দৃষ্টি আর্যর পিঠ ছাপিয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। পেছন থেকে অ্যালেক্স, জিমিন আর মিরিন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল এই দৃশ্যটির দিকে। অ্যালেক্স মুস্কি হেসে ডেস্কের ওপর রাখা মিনি সাউন্ড বক্সে রিদমিক সুরের একটি গান ছেড়ে দিল। গানের কথাগুলো যেন ঠিক সেই মুহূর্তের আবহের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। जिस पे राखे तुमने कदम अब से मेरा भी रास्ता है, जैसे मेरा तुमसे कोई पिछले जन्म की बस्ता है। আর্য গানের শব্দে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। পেছনে ফিরে তাকাতেই দেখলো তাজিন একদম তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে। মেয়েটার যেন তার রাগ করার শক্তিটুকু অবশিষ্ট রইল না। বিরক্তির সাথে তাজিনকে একপাশে ঠেলে দিয়ে দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। অ্যালেক্স আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে হাত মেলালো। জিমিন মৃদুস্বরে বলল, দিলের এই কঠিন বরফ গলতে বোধহয় খুব বেশি সময় আর বাকি নেই।
আমি কেটিকে এত হ্যাপি কখনো দেখিনি যতটা হৃদ আর আর্যর আশেপাশে থাকলে দেখেছি। তাজের লিফটে আর্যর পাশাপাশি দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর্যর দিকে। আর্য কড়া নজরে তাকিয়ে বলল, কি দেখছেন? তাজিন কোনো জবাব দিল না। তার দৃষ্টিও আর্যর থেকে এক চুল পরিমাণ সরল না, আর না পলক পড়ল। নিমেষহীন দীর্ঘক্ষণ চেয়ে রইল মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে। লিফট খুলে গেল একদম নিচের ফ্লোরে এসে। আর্য বাইরে যেতে উদ্যত হলো, কিন্তু তাজিনের কোনো নড়চড় নেই। সে এখনো ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে আর্য স্থানে, যেন অন্য কোনো জগতে চলে গেছে। আর্য ছোট ছোট চোখে চেয়ে ভাবল, কই, এত মুগ্ধ দৃষ্টি তো কখনো নেজেরে ছিল না। তার দৃষ্টিতে তো কখনো এত পবিত্রতা পায়নি সে। তাহলে কি ভালোবাসার দৃষ্টি একেই বলে? সে আগে কতই না বোকা ছিল। তাজিনের শার্টের হাতা ধরে টানতে টানতে বের করে আনলো আর্য। লোকটা যেন সত্যিই কোনো সম্মোহিনী ঘোরের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। আর্যর হাতের ছোঁয়ায় বাস্তবে ফিরতে তাজিন একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন খুব গভীর কোনো স্বপ্ন থেকে জেগে উঠেছে। সে আর্যর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, মিস আরসালান, আপনি কি জানেন, আপনি যখন রাগ করেন আপনার ওই চোখের মণিগুলো ঠিক ব্ল্যাক ডায়মন্ডের মতো জ্বলে ওঠে। আমি তো বারবার ওখানেই ডুবে যাই। আর্য তড়িঘড়ি করে ওর শার্টের হাতা ছেড়ে দিল। গাল দুটো কেন জানি একটু গরম হয়ে উঠছে তার। পরিস্থিতি সামাল দিতে সে গলার স্বর যতটা সম্ভব কঠিন করে বলল, হয়েছে, আর হাওয়া ভরতে হবে না। এবার গাড়ি বের করুন, আমার হাতে একদম সময় নেই। তাজিন আর কোনো কথা না বাড়িয়ে শীষ দিতে দিতে নিজের নীল রঙের স্পোর্টস কারের দিকে এগিয়ে গেল। আর্য গাড়িতে বসতেই তাজিন অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। সাংহাইয়ের ব্যস্ত রাজপথ দিয়ে গাড়ি ছুটছে। আর্য জানালার বাইরে তাকিয়ে ভাবছিল তাজিনের সেই নিমেষহীন দৃষ্টির কথা। নেজিরের চোখে সে সবসময় অধিকারবোধ আর কামনার তীব্রতা দেখেছে, কিন্তু তাজিনের এই দৃষ্টিতে কি যেন একটা আছে, যা মনের গহীনে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে দেয়। এটাই কি তবে সেই কাঙ্ক্ষিত স্নিগ্ধতা? মিনিট 15 মাথায় গাড়ি এসে থামল দা বুন্থ সংলগ্ন এক রাজকীয় রেস্টুরেন্টের সামনে। নদীর ধারের এই জায়গাটাও সাংহাইয়ের অন্যতম আভিজাত্যের প্রতীক। তাজিন গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আর্যর দিকে দরজা খুলে দিল। আসুন আমার খারস পার্টনার। আর্য অবাক হয়ে দেখল পুরো ওপেন এয়ার রেস্টুরেন্টটি আজ একদম জনশূন্য। শুধু মাঝখানের একটি টেবিল সাজানো সাদা লিলি আর মোমবাতি দিয়ে। আর্য ভ্রু কুঁচকে বলল, পুরো রেস্টুরেন্ট আপনি একা বুক করেছেন? এত পাগলামি করার মানে কি? এটা পাগলামি নয় মাই হৃদের মাম্মা, এটা ভালোবাসা। এই কারহান তাজিনের ভালোবাসা। আর্য ভ্রু কুঁচকে সেনও দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান কণ্ঠে বলল, আমার ছেলে আপনার কবে হলো? যেদিন থেকে ও আমাকে বাড়ি বলেছে সেদিন থেকে। তাজিন চেয়ারটা টেনে দিয়ে আর্যকে বসার সুযোগ করে দিল। আর্য বসল ঠিকই, কিন্তু তার চোখে তখনও অবিশ্বাস্য দৃষ্টি। সে টেবিলের ওপর রাখা লিলি ফুলগুলোর ওপর আঙুল বুলিয়ে মৃদুস্বরে বলল, বাড়ি বলেছে বলেই কি ও আপনার হয়ে গেল? হৃদ আমার সবটুকু মিস্টার কারহান। ওর ওপর অন্য কারো ভাগ বসানো আমি এক চুল পরিমাণও সহ্য করব না। তাজে নিজের চেয়ারে বসে আর্যর কাছে ঝুঁকে এলো। চোখের গভীরে তাকে শান্ত গলায় বলল, আমি ভাগ বসাতে আসিনি মাই লাভ। আমি এসেছি ওর সেই খালি জায়গাটা পূর্ণ করতে, যা এতদিন কেউ পারেনি। আর বিশ্বাস করুন, বাড়ি আর আপনি আমার কাছে এখন এক সুতোয় গাঁথা। একজনকে ছাড়া অন্যজনের কথা আমি ভাবতেই পারি না। আর্য চোখ নামিয়ে নিল। এই মানুষটার কথার ধার অনেক বেশি। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, অর্ডার দিন, আমার খিদে পেয়েছে। তাজিন হাসল। অর্ডার না দিতে ওয়েটার খাবার নিয়ে হাজির হয়েছে, সব আর্যর প্রিয় খাবার। আর্য অবাক হয়ে তাজিনের দিকে তাকাতেই সে চোখ টিপে দিল। জিমিনের থেকে সব জেনে নিয়েছি। আমি তো বলেছি আমি একজন পারফেক্ট গেমার। প্রতিপক্ষের পছন্দ অপছন্দ সব আমার নখদর্পণে। আর্যর কেন জানি আজ বিরক্তি আসছে না। মনে মনে নিজের ওপরই বিরক্ত সে, ভীষণভাবে। কেন যে এই লোককে প্রশ্রয় দিতে গেছিল। আর্য চুপচাপ খেতে শুরু করে, কিন্তু তাজিন তখনও তার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। অস্বস্তিতে পড়ে ধমক দিয়ে বলল, আর্য, আপনি খাচ্ছেন না কেন? তাজিন দুই হাতে গাল চেপে ধরে আর্যর দিকে তাকিয়ে রইল। যাকে ভালোবাসে সে যখন সামনে বসে থাকে পেট এমনিতেই ভরে যায়। যদিও এটা ডাহা মিথ্যা এবং সিনেমাটিক একটি কথা, কারণ পেট কেন,
তার দিকে তাকিয়ে তো আমার মনই ভরে না। আপনি সত্যি আস্ত একটা পাগল। তাজিন উচ্চস্বরে হেসে উঠল। চীনা পুরুষের হাসির শব্দে নদীর তীরের শান্ত পরিবেশটাও যেন প্রাণ ফিরে পেল। আর্য মুগ্ধ না হয়ে পারল না। এই পাগলাটে লোকটার হাস্যোজ্জ্বল চেহারা সত্যি অনেক মায়াবী। মিস্টার কারহান, ক্যান আই আস্ক এ কোশ্চেন? পার্সোনাল ম্যাটারে যদি মাইন্ড না করতেন। আমার এক্স আছে কিনা তাই না? তাজিনের কথা আর্য দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের মাথায় কি এসব ছাড়া কিছুই চলে না নাকি? না, একদম না। আমি জানতে চাইছি আপনি এত সাবলীলভাবে বাংলা কিভাবে বলতে পারেন? আরজুর প্রশ্নে হঠাৎ তাজিনের হাস্যোজ্জ্বল চেহারা গম্ভীর হয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে উদ্যত হতেই আর্য দাঁড়িয়ে গেল। আপনি কি মাইন্ড করলেন? আরে না, আসলে আমার মম একজন বাংলাদেশী ছিলেন, তাই আর কি। আর্যর মনে হলো তাজিন মাই মম শব্দ দুটো দাঁত পিষে বলল, যে তাকে জোর করে বলানো হচ্ছে। চীনা পুরুষ নদীর দিকে মুখ ফিরিয়ে উদাসীন গলায় বলল, চলুন এবার এখান থেকে যাওয়া যাক মিস আরশোলান। তাজিন নিজেকে সামলে নিয়ে আবার সেই চিরচেনা হালকা হাসিটা মুখে ফুটিয়ে তুলল, যদিও তার চোখ দুটোতে তখনও অদ্ভুত এক বিষণ্ণতার ছায়া। আর্য লক্ষ্য করল তাজিন বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। সে আর চাপাচাপি করল না। আচ্ছা চলুন। তাজিন বিল দিতে রেস্টুরেন্টের কাউন্টারে গেল। আর্য বিরক্ত মুখে পার্কিং এরিয়ার দিকে এগিয়ে গেল। পার্কিং এরিয়ার ওই দিকটা কিছুটা নিরিবিলি। আর্য গাড়ির কাছে এসে দাঁড়াতেই ৩-৪ জন বখাটে ছেলে তার পথ আগলে দাঁড়ালো। তাদের চোখে মুখে বিকৃত এক লালসা। তাদের মাঝে একজন আর্যকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, হেই প্রিটি লেডি, ইউ আর সো হট, ক্যান আই টাচ ইউ? আই ওয়ান্ট টু টেস্ট ইউর হিট। বলেই সে আর্যর গাল স্পর্শ করতে হাত বাড়ালো। আর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। খুব শান্ত কিন্তু ধারালো গলায় বলল, ও রিয়েলি, ইউ ওয়ান না টাচ মি? কাম বেবি। ছেলেটা ভাবলো আর্য বুঝি পটে গেছে। সে দাঁত বের করে হাসতে হাসতে আরো কাছে আসতে আর্য বিদ্যুৎ বেগে তার হাতটা চেপে ধরে উল্টো দিকে মোচড় দিল। কড়কড় করে হাড়ের শব্দ হতেই ছেলেটা আর্তনাদ করে উঠল। আর্য সময় নষ্ট না করে নিজের হাই হিল দিয়ে সজোরে ছেলেটার হাঁটুতে লাথি মারল। বাকি ৩ জন থতমত খেয়ে যায় আর্যর এহেন রূপ দেখে। মেয়েদেরও কি এত তেজ থাকে নাকি? কিন্তু তারা কিছু বোঝে ওঠার আগে আর্য যেন চিতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল। একজনের কলার ধরে দেয়ালে সজোরে ধাক্কা দিয়ে তার নাক বরাবর ঘুষি বসালো। ধপাস করে মাটিতে পড়তেই আর্য তার পিঠের ওপর উঠে বসে এলোপাতাড়ি পিটাতে শুরু করলো। আর ছবি আমাকে, আর ছবি। হঠাৎ পেছন থেকে এক করুণ কান্নার শব্দে পিছন ফিরে তাকালো আর্য। পেছনে ফিরতেই তার চক্ষু চড়ক গাছ। তাজিন বাচ্চাদের মতো ঠোঁট উল্টে মুখটা কুঁচকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আর্য ঘাবড়ে যায়। দ্রুত ওই ছেলেগুলোকে আধমরা অবস্থায় ফেলে দৌড়ে তাজিনের কাছে গেল। ব্যাকুল হয়ে তাজিনের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, মিস্টার কারহান, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? কোথাও লেগেছে আপনার? আর্য কাঁধে হাত রাখতে তাজিন যেন মস্ত বড় একটা আশ্রয় খুঁজে পেল। সে হুট করে আর্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আর আর্যর কাঁধে মুখ গুজে বাচ্চাদের মতো ভ্যাবে করে কাঁদতে শুরু করলো। আর্য তো পুরো কিংকর্তব্য বিমূঢ়। পুরো পার্কিং লটে থাকা বাকিরা হা করে এই দৃশ্য দেখছে। আর্য তাজিনকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে ছাড়ুন, কি শুরু করেছেন? পাগলামি বন্ধ করুন আর বলুন কাঁদছেন কেন? তাজিন আর্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, অভিযোগের সুরে বলল, ইটস নট ফেয়ার মাই হার্ট, ইটস টোটালি নট ফেয়ার। আর্য অবাক হয়ে বলল, কি ফেয়ার না? তাজিন মুখ তুলে কাঁদো কাঁদো চোখে আর্যর দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম আমি হিরো হয়ে আসব। আমি ভেবেছিলাম আমি আপনাকে প্রোটেক্ট করব আর আপনি আমার ওপর মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু আপনি আপনি তো নিজেই সবাইকে শুইয়ে দিলেন। আমার হিরো হওয়ার কোনো চান্সই রাখলেন না। আমি অনেক প্রিপারেশন নিয়ে এসেছিলাম ওদের মারার জন্য। আপনি কেন সব একা একাই করলেন? বলেই তাজিন আবারও কাঁদতে শুরু করলো। আর্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এই ২৮ বছরের দোহারা গড়নের যুবকটি, যে কিনা এশিয়ার অন্যতম সেরা গেমার, সে এখন কাঁদছে কারণ সে আর্যকে বাঁচানোর সুযোগ পায়নি।
আর্যর মেজাজ চড়ে যাওয়ার বদলে কেন জানি আজ ভীষণ হাসি পেল। সে নিজের হাসি চেপে গম্ভীর হওয়ার ভান করে বলল, চুপ করুন একদম, হিরো হতে হবে না আপনাকে। এখন হাত ছাড়ুন আর গাড়িতে গিয়ে বসুন। ন্যাকামি দেখলে আমার জ্বর আসে। তাজিন চোখ মুছতে মুছতে আর্যর হাতটা ধরে ফেলল। খুব আদুরে গলায় বলল, আমাকে বিয়ে করে ফেলুন, জ্বর সারিয়ে দিব। আর্য হাত ছাড়িয়ে নিয়ে বলল, দরকার নেই। ওই ছেলেগুলোর মাঝে একজন সন্তর্পণে ছুরি হাতে তেড়ে এলো আর্যর পিঠ লক্ষ্য করে। আর্য ঘোরার সুযোগটুকুও পায়নি। কিন্তু তখনই একটা ছায়ার মতো কেউ তার পাশ দিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যে তাজিন ওই ছেলেটার হাতের কবজি মাছ আকাশেই ধরে ফেলেছে। তাজিনের চেহারায় এখন আর সেই চপলতা নেই, নেই কোনো হাসি। তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে। চোখের মণি দুটো যেন রক্তবর্ণ ধারণ করেছে। মট করে হাড় ভাঙার শব্দের সাথে সাথে ছেলেটার হাত থেকে ছুরিটা পড়ে গেল। কিন্তু তাজিন থামল না। সে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে এক হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। তার প্রকাণ্ড হাতের এক একটা থাপ্পড় আর ঘুষিতে ছেলেটার মুখ ফেটে রক্ত ছুটছে চারিপাশে। তাজিন তাকে মাটিতে আছাড় দিয়ে তার বুকের ওপর চেপে বসল। সে দাঁত কিরমির করে কর্কশ গম্ভীর গলায় বলতে লাগলো, মাই হার্ট, মাই হার্টকে আঘাত করবি তুই? তোর এত বড় সাহস! তাজিন পাগলের মতো শুরু করলো। সে থামার নামই নিচ্ছে না। ছেলেটা নিস্তেজ হয়ে যাওয়ার পরও তাজিন তার মাথা ধরে মাটির সাথে সজোরে ঠুকছে। আর্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। এ তো সেই তাজিন নয় যে কিছুক্ষণ আগে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে প্রপোজ করছিল। এ যেন এক ক্ষুধার্ত নেকড়ে, যে তার শিকারকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। সেদিন হসপিটালে সেফারের সঙ্গে যেমন হয়েছিল ঠিক তেমনি হচ্ছে আজকেও। তাজিন যেন নিজের মাঝেই নেই। আর্য ভয় পেয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে তাজিনের হাতটা ধরার চেষ্টা করলো। মিস্টার কারহান, থামুন, মরে যাবেও, প্লিজ থামুন। কিন্তু তাজিনের কোনো হুঁশ নেই। সে যেন অন্য কোনো জগতে চলে গেছে। তার মুখ দিয়ে কেবল অস্ফুট গোঙানি আর ক্রোধ বেরিয়ে আসছে। আর্য এবার চিৎকার করে উঠল, মিস্টার কারহান, থামুন প্লিজ। কিন্তু তাজিন যেন উন্মাদ হয়ে গেছে। আর্য কোনো উপায়ান্তর না পেয়ে তাজিনকে পিছন থেকে জাপটে ধরল। মুহূর্তেই তাজিনের জ্বলন্ত চোখে দৃষ্টি শিথিল হয়ে যায়। ঠিক যেমন সেদিন হৃদয় স্পর্শ পেতেই তাজিন শান্ত হয়ে গেছিল। তাজিনের পেশিবল পিঠের সাথে আর্যর তপ্ত নিঃশ্বাসের ছোঁয়া লাগতে তাজিনের ভেতরের অজানা উন্মত্ত দানবটা যেন এক মায়াবী মন্ত্রে বশ বনে গেল। তাজিনের চোয়াল শিথিল হয়ে এলো। রক্তমাখা হাতের মুঠোটা আলগা হয়ে গেল। চীনা যুবক দীর্ঘশ্বাস ছাড়ল, যা তার বক্ষ পিঠে অবস্থানরত হৃদযন্ত্র চিরে আসা কোনো যন্ত্রণার প্রতিধ্বনি শোনালো। চীনা পুরুষ তার ওয়াইল্ড রোজের কান্তি অবলোকন করতে চাইল ঘাড় ঘুরিয়ে, কিন্তু অদৃশ্য কোনো অশুভ শক্তি যেন তার সব শক্তি এক লহমায় শুষে নিয়েছে। তার চোখের মণি দুটো স্থির হয়ে যায় মুহূর্তেই। আর্য কিছু বুঝে ওঠার আগেই কেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তাজিনের পুরো শরীরের ভার এসে পড়ল আর্যর ক্ষুদ্র বাহু দুটোর উপর। আর্য কোনো মতে তাকে সামলে নিয়ে নিচে হাঁটু গেড়ে বসল। তাজিনের মাথাটা আপন কোলে নিয়ে খেয়ে হারানো পথিকের ন্যায় ব্যগ্র কণ্ঠে বলল, মিস্টার কারহান, চোখ খুলুন। তাজিনের ফর্সা গাল দুটোতে আলতো করে চাপড় দিল, কিন্তু কোনো সাড়া নেই। ফর্সা রুক্ষ তামুকের দিকে চেয়ে অবাক হলো আর্য। এই মানুষটার আচরণ এভাবে হুটহাট পরিবর্তন কেন হয়ে যায় বুঝে উঠতে পারছে না। কিন্তু এটা যে স্বাভাবিক কিছু নেই সেটা বেশ বুঝতে পারছে সে। সেদিন যখন তাজিন সেফারের সঙ্গে এমন হিংসাত্মক আচরণ করছিল, তখন সে একটা বিষয় খেয়াল করেছিল। তা হলো অ্যালেক্সের ভয়, যেন অ্যালেক্স কিছু একটা লুকাতে চাইছিল। সম্মুখে আগুনের ফুলকে নিয়ে দাঁড়িয়ে আছে তটিনী, গুনগুন করে গাইছে। হাতে একজন হাস্যোজ্জ্বল পুরুষের ছবি। তটিনীর গুনগুন বন্ধ হলো যখন ছবিটি পুরো একদম ছায়ে পরিণত হলো। নেজির জাওয়াত খান, তুই যেটা আমার দিলের সঙ্গে করেছিস তার জন্য তোকে পস্তাতে হবে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মিরিন, ইরিনা, কাই আর অ্যালেক্স। তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে তটিনীর চোখে জ্বলন্ত অনল। কতটা গভীর বন্ধুত্ব হলে একজন বন্ধু আরেকজনের ব্যথা সম্পূর্ণরূপে অনুভব করতে পারে, তা হয়তো তটিনীকে না দেখলে তারা বুঝতো না। ইরিনা নিজের প্রতি রাগ হলো। সেও তো তাজিনের বন্ধু। তাহলে সে কেন তাজিনের ভালোবাসাকে সম্মান করতে পারল না নিজের স্বার্থপরতার জন্য? ইরিন, বললি না তো তুই কেন আর্যকে অপছন্দ করতি?
অ্যালেক্সের প্রশ্নে ইরিনা চকিত দৃষ্টিতে বাইরে খোলা আকাশের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোদের মনে আছে আমি বলেছিলাম আমি একজন গেমার হতে চাই, আমার একজন পছন্দের মানুষের জন্য? কাই আর অ্যালেক্স একসঙ্গে মাথা নাড়িয়ে সায় দিল। ইরিনা যখন তাদের টিমে জয়েন করে তখন এই কথাটা তাদের বলেছিল। মানুষটা জিমিন ছিল। আমার স্পোর্টসের দুনিয়ায় পা দেওয়ার আগে থেকে জিমিনকে খুব ভালো লাগতো। আমি ওর গেমের মাঝে যেন ইন্সপাইরেশন খুঁজে পেতাম। গেম জিনিসটা আমার ছোট থেকেই পছন্দ ছিল, কিন্তু সেটাকে আরো আমার কাছে সুন্দর করে তুলে ধরেছিল জিমিন। ছোট থেকে আমার আর আমার বোনের জীবন তেমন একটা সুন্দর ছিল না। বাবা একজন জুয়ারি ছিল, মাকে মারধর করতো টাকা না পেলে। ভালোবেসে বিয়ে করেছিল আমার মা বাবা, তাই আমার দাদা দাদি কিংবা নানা নানির পরিবারের কারো সঙ্গেই আমার মা বাবার কোনো সম্পর্ক ছিল না। আমার মাও একজন বাঙালি ছিলেন। বাবা মাকে বাংলাদেশে বিয়ে করেছিল মুসলিম হয়ে, কিন্তু চীনে আসার কয়েক বছরের মাথায় আমার বাবার রূপ পাল্টে যায়। বাবা সবসময় জুয়া খেলে হেরে বাড়ি ফিরত আর মাকে মারধর করত, এমনকি মাকে তার ধর্ম পাল্টানোর জন্য চাপ দিত। ইরিনা একদৃষ্টিতে অন্ধকারের দিকে চেয়ে তার অতীতের ধূসর স্মৃতিগুলো হাতড়াতে লাগলো। তার গলার স্বর কিছুটা ভারী হয়ে এলো। জানিস অ্যালেক্স, এসব যন্ত্রণার মাঝে আমি আর আমার বোন বড় হই। যখনই মা বাবার ঝগড়া লাগতো আমি হেডফোন গুজে গেম খেলতাম, কেবল ওই অশান্তি থেকে বাঁচার জন্য। এভাবেই কখন যেন আমার গেমের স্কিল অনেক ভালো হয়ে যায়। তারপর একদিন অনেক কষ্টে টাকা জমিয়ে স্পোর্টস টুর্নামেন্টে টিকিট কাটি। সেদিনই প্রথমবার জিমিনকে দেখেছিলাম। ইরিনে একটু থামলো, ঠোঁটের কোণে ম্লান একটা হাসি ফুটে উঠল। জিমিনের খেলার ধরন, ওর শান্ত স্থির চোখ সবকিছু আমাকে মুগ্ধ করেছিল। মনে হয়েছিল এই মানুষটার দুনিয়ায় কোনো অশান্তি নেই। তখন থেকে ওকে ভালো লাগতে শুরু করে। ইরিনা বলতে লাগলো, ওকে দেখিয়ে আমি ঠিক করি গেমার হব। স্বপ্ন বুনি একদিন বড় গেমার হয়ে জিমিনকে আমার মনের সব কথা জানাবো। নিজের ইচ্ছা শক্তি আর কয়েক বছরের হাড় ভাঙা খাটুনিতে ঠিক 5 বছর আগে আমি বেস্ট ফিমেল গেমারের অ্যাওয়ার্ড পাই। আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল সেটা। ভেবেছিলাম দিনটা হবে আমার নতুন পথ চলার শুরু, কিন্তু কে জানতো সেদিন আমার সূচনা হলো আমাকে আশা দেখানো আলোর সমাপ্তি হবে। ইরিনা এক মুহূর্ত থামলো, তার চোখে তখন স্পষ্ট বিষাদ। সেদিন জিমিনের এমএলবিবি টুর্নামেন্টের ম্যাচ ছিল। আমি অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে পাগলের মতো ছুটে যাই জিমিনের লাইভ টুর্নামেন্ট দেখতে। বুকের ভেতর তখন হাজারটা প্রজাপতি উঠছে। জিমিনকে সব বলবো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম, কিন্তু গেম শেষে আমার সব স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। জিমিন স্টেজে দাঁড়িয়ে ঘোষণা করলো সে নাকি তার এক বন্ধুকে সাহায্যের জন্য স্পোর্টস ছেড়ে দিচ্ছে। ওটাই ছিল ওর শেষ ম্যাচ। সেদিন জিমিনের ওই ঘোষণা শুনে গ্যালারিতে থাকা আমার মতো লক্ষ লক্ষ মেয়েরা নিঃশব্দে কেঁদেছিল, কিন্তু মানুষটার কোনো বিকার ছিল না। সে সবার ভালোবাসা কেরিয়ার সব ফেলে ওই এক বন্ধুর জন্য গেম ছেড়ে চলে গেল। সেদিন জিমিনের উপর যতটা না অভিমান হয়েছিল, তার চেয়ে বেশি ঘৃণা আর রাগ হয়েছিল তার ওই বন্ধুটির উপর। মনে হচ্ছিল, কে সেই বন্ধু যার জন্য জিমিন নিজের সবকিছু বিসর্জন দিতে পারল, যার জন্য নিজেকে যোগ্য বানালাম, সেই তো তার যোগ্য স্থান ছেড়ে চলে গেল। 5 বছর পর যখন আমি আর্যকে দেখলাম ওর সঙ্গে, তখনই বুঝে গেছিলাম এই সেই বন্ধু যার জন্য জিমিন ওর কেরিয়ার পর্যন্ত ছেড়ে দিয়েছিল। অ্যালেক্স আর কাই একে অপরের দিকে তাকালো। তারা জানতো না ইরিনার ভেতরে জিমিনের প্রতি এতটা ক্ষোভ আর ভালোবাসা লুকিয়ে আছে। জিমিন যে বন্ধুর জন্য সব ছেড়েছিল, সে বন্ধুটি আর কেউ নয়, আর্যই ছিল। ইরিনা তটিনীর দিকে তাকে অনুশোচনা ভরা কণ্ঠে বলল, আই এম সরি, আমি জানতাম না আর্য এতটা সহ্য করে এত দূর এসেছে। আমি শুধু আমার দিকটাই ভাবছিলাম। তটিনী ইরিনার কাঁধে হাত রেখে বলল, সরি বলো না। আমি জানি একপাক্ষিক ভালোবাসা কতটা হৃদয় বিদারক হয়। আমি দেখেছি একজনের গলায় আটকে যাওয়া কণ্ঠ, তাই আমি জানি তুমি কেমন অনুভব করছিলে। কাই ভ্রু কুঁচকে তাকালো তটিনী তীক্ষ্ণ চিবুকে দীর্ঘক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভালোবাসা তো বোঝো না তুমি। কাই তটিনীর চোখের দিকে তাকে খুব দরদ দিয়ে নিজের অব্যক্ত ভালোবাসার কথা বলতে শুরু করলো। পরিবেশটা এক মুহূর্তের জন্য বেশ ভারী হয়ে উঠল। ইরিনা আর অ্যালেক্সও যেন শ্বাস বন্ধ করে পরবর্তী কথা শোনার অপেক্ষায়। কিন্তু কাইয়ের ডায়লগ শেষ হতে না হতেই হঠাৎ তটিনী বিদ্যুৎ বেগে নিজের পা চালিয়ে দিল।
কেউ কিছু বুঝে ওঠার আগেই তটিনী সজোরে কায়ের দুই অরুর মাঝ বরাবর এক মোক্ষম কিক বসিয়ে দেয়। আ কায়ের মুখে দিয়ে শুধু ঘুঙানির শব্দ বেরিয়ে আসলো। যন্ত্রণায় সে কুকড়ে গিয়ে একদম মেঝের সাথে মিশে গেল। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসা দশা। তটিনী নিজের চুলগুলো ঠিক করে নিয়ে মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, শালা, তোর ভালোবাসা তুই বুঝ। এখানে কাজকাম ফেলে লাইলি মজনু সাজতে এসেছে, যত সব ফালতুগিরি। তটিনীর এই অভাবনীয় কাণ্ডে অ্যালেক্স আর মিরি হো হো করে হেসে উঠল। কাই মেঝেতে পড়ে কাতরাচ্ছে আর তটিনীর দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। কাই কোনো মতে এক হাত দিয়ে মেঝে আঁকড়ে ধরে মুখ তুলে তটিনীর দিকে চাইল। তার চোখ মুখ লাল হয়ে গেছে। কাই দাঁত কিরমির করে বলল, শালি, তুই কি নিজের ভবিষ্যৎ নিজেই খেয়ে দিতে চাইছিস নাকি? একসই তোর, একটু তো সম্মান দে আমাকে। তটিনী হাসি দমানোর চেষ্টা করে ভ্রু নাচালো। কাইয়ের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, হাই হাই, কাই উইলিয়াম, তুমি প্রেম করে আমাকে একশো বানাবে, আবার সম্মানও চাইবে? তুমি বড়ই লম্পট, কাই। তাই তো তোমার কোনো সম্মানও নেই, বাচ্চা। তটিনীর এহেন ধারালো কথা যেন কায়ের কলিজায় তীরের মতো বিঁধে গেল। সে যন্ত্রণায় এক হাত পেটে চেপে ধরে অন্য হাতটা বাতাসের দিকে ছুরি দিয়ে একদম দেবদাসের মতো দুঃখী কণ্ঠে গেয়ে উঠল, প্রেম করি করে মরি, কি যে করি বাচ্চার ভবিষ্যৎ ধরি। লাথিতে ভবিষ্যতের বাজে 12টা, কি যে অবস্থা, পাই না যে রাস্তা। এক লাথিতে বাচ্চার ভবিষ্যৎ হয়ে গেছে ফাটা ফুসকা। কায়ের এই করুণ সুরের ভবিষ্যৎ সঙ্গীত শুনে অ্যালেক্স আর মিরি মেঝেতে বসে হাসতে থাকে। মিরি তো হাসতে হাসতে প্রায় দম বন্ধ হওয়ার দশা। ইরিনা মুখ ফিরিয়ে নিজের হাসি আড়াল করার চেষ্টা করতে লাগলো। তটিনী তীক্ষ্ণ কণ্ঠে বলল, গাধা, গানের সুরটা তো ভালোই দিয়েছিস। বাংলাদেশে গিয়ে এটাই কোনো কনসার্টে গিয়ে দিস, হিট হয়ে যাবি। তাই কোনো মতে উঠে দাঁড়িয়ে কোমর সোজা করার চেষ্টা করতে করতে বিড়বিড় করলো, হিট তো এমনিতেই হয়ে গেছি। তটিনী দেবীর এক লাথিতে আমার ডাইনেস্টি আজ বিপন্ন। দরজা বাইরে দাঁড়িয়ে ইরিনার প্রতিটি কথা শুনছিল। তার জন্য যে কেউ এতটা কষ্ট পেতে পারে এটা বুঝতেই পারেনি কখনো। তখন সে সবেমাত্র ইউনিভার্সিটি শেষ করেছে। সেখানে বন্ধুত্ব হয় আর্যর সঙ্গে। আর্যর স্টুডিওর জন্য একজন গ্রাফিক্স ডিজাইনারের অনেক প্রয়োজন ছিল। তাই বন্ধুত্বের জন্য সে সব ছেড়ে দিয়ে আর্যর স্টুডিওতে চলে আসে। দরজার ওপাশে দাঁড়িয়ে ইরিনার সেই আর্তনাদ মেশানো স্বীকারোক্তি তাকে এক নিমিষে 5 বছর আগে সেই দিনে ফিরিয়ে নিয়ে গেল। প্রথম যখন সে স্পোর্টস থেকে সরে এসেছিল, তখন তারও মাঝে মধ্যে বুকের কোণে চিনচিনে ব্যথা হতো। নিজের স্বপ্ন, ভক্তদের ভালোবাসা আর গর্জনে ভরা সে এরিনা, সবই তো প্রিয় ছিল তার। কিন্তু হৃদ আসার পর তার জগতের সমীকরণটাই বদলে গেল। জিমিন ছোটবেলা থেকে প্রাচুর্যের মাঝে বড় হয়েছে। তার বাবা মা বড় কর্পোরেট কোম্পানিতে কাজ করতেন। জিমিন দামি খেলনা পেয়েছে, পকেট ভর্তি টাকা পেয়েছে, কিন্তু কোনোদিনও বাবা মায়ের সঙ্গ পায়নি। শূন্য বাড়িতে একাকী বড় হওয়ার অনুভূতি কতটা খারাপ তা জিমিনের থেকে হয়তো কেউ ভালো করে জানে না। তাই তো সে চাইতো না হৃদয় একইভাবে বড় হোক। আর্য যখন স্টুডিওর কাছে পাগলের মতো নিজেকে ব্যস্ত করে ফেলেছিল, তখন হৃদকে আগলে রেখেছিল এই জিমিনি। হৃদ তাকে বাবার জায়গা দিয়েছিল, আর জিমিনও নিজের অপূর্ণ শৈশবকে হৃদের হাসির মাঝে পূর্ণ করতে চেয়েছিল। আর্যকে সে কোনোদিনও ভালোবাসার নজরে দেখেনি। সে ছিল একাধারে বন্ধু আর ছোট বোন। কিন্তু হৃদকে সামলাতে গিয়ে, আর্যর কেরিয়ার গড়তে গিয়ে জিমিন ভুলেই গিয়েছিল যে সে নিজেও একসময় লক্ষ মানুষের আইডল ছিল। সে অবহেলিত নয়, বরং হাজারো ভক্তের আশার আলো ছিল। আজ ইরিনার কথাগুলো সেই ঘুমিয়ে থাকা দহনটাকে আবারও জাগিয়ে তুলল। সে যে কত মানুষের স্বপ্নের নায়ক ছিল তা আজ ইরিনা তাকে নতুন করে মনে করিয়ে দিল। ঘড়ির কাঁটায় রাত তখন 10টা 20। বাংলার শান্ত আকাশের বুকে রূপলি চাঁদটা তার স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়েছে। শহরের ঘিঞ্চি কোলাহল ছাপিয়ে এই রাতটা এখন এক গভীর নিস্তব্ধতায় ডুবে আছে। মাঝে মাঝে রাতের মৃদু বাতাস বাঁশঝাড়ের পাতায় কিংবা আম কাঁঠালের ঘন ডালপালা এক অদ্ভুত শো শো শব্দ তুলে বয়ে যাচ্ছে, যা এই নিস্তব্ধতাকে আরো বেশি রহস্যময় করে তোলে। পিচঢালা রাস্তার ওপর ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় গাছের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে। দূরে কোনো এক টিনের চালের ওপর একটা বিড়াল নিঃশব্দে হেঁটে যাচ্ছে, আর ঝিঝি পোকার একঘেয়ে ডাক যেন রাতের এই একাকিত্বকে আরো গাঢ় করছে।
বাতাসে ভাসা ভেজা মাটি, সোদা গন্ধ আর বুনো ফুলের ঘ্রাণ মিলেমিশে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। শহরের প্রান্তিক এলাকাগুলোতে জানালার ফাঁক দিয়ে মিটিমিটি আলোর রেখা দেখা যাচ্ছে, যেখানে মানুষ হয়তো দিনের ক্লান্তি শেষে ঘুমের অতলে তলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবার কোথাও দূরপাল্লার কোনো বাসের হর্নের শব্দ বহুদূর থেকে ভেসে এসে মিলিয়ে যাচ্ছে দিক চক্রবালে। ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করে সায়র। বাড়িটা আগের মতো নেই। আগে সবাই কত রাত পর্যন্ত গল্প করত। সায়র বাড়ি আসতেই তার ছোট বোন ছোটে এসে এটা ওটার বায়না ধরতো। 5 বছর হয়ে গেল কেউ তার কাছে বায়না ধরে না। কেউ আর ছুটে আসে না তার কাছে ভাইয়া চকলেট এনেছো বলে। সায়র দীর্ঘশ্বাস ফেলে উপরে উঠল। তখনই চোখে পড়ল নীলিমার দিকে। এত রাতে ছোট একটা টপ পরে পার্টির জন্য বেরিয়েছে। নীলিমা দৃষ্টিও গেল সায়রের দিকে। মনে মনে খুশিই হলো। ভাবলো সায়র তার ওপর অধিকার দেখিয়ে বলবে সে কেন এত রাতে নাইট ক্লাবে যাচ্ছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে সায়র নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে হাঁটা ধরল। নীলিমা সায়রের এই চরম উদাসীনতায় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে ভেবেছিল খোলামেলা পোশাক আর মাঝরাতে নাইট ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত সায়রকে ক্ষুব্ধ করবে। অন্তত একটা ঝগড়াও তো হবে। কিন্তু সায়র যেন তাকে দেখেও দেখলো না। নীলিমার মনে হলো সায়র তাকে কেবল ঘৃণা নয়, বরং এখন পুরোপুরি অগ্রাহ্য করতে শুরু করেছে, যা ঘৃণার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। সায়র নিজের ঘরে ঢুকে ধপাস করে সোফায় বসে পড়ল। ঘরটা অন্ধকার। কেবল জানালার ফাঁক দিয়ে ল্যাম্পপোস্টে ম্লান আলো এসে কার্পেটের ওপর পড়েছে। সে নিজের হাত ঘড়ির দিকে তাকালো। 10টা 27। সায়ন নিজের কক্ষের গুমোট ভাব সইতে না পেরে দ্রুত পায়ে ছাদে চলে গেল। ছাদের ওপর রূপলি চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে আছে, কিন্তু সায়রের জীবনে সে আলো লেশ মাত্র নেই। সে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদের দিকে তাকিয়ে অস্ফুটে বলতে লাগলো, আমি জানি না আমার বোনটা এখন কোথায় আছে, আদেও সে ঠিকমতো আছে কিনা। তবুও যদি বেঁচে থাকে তবে সে তো আমার মতো এই একই আকাশের নিচেই আছে। সায়রের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কম্পিত গলায় আবার বলল, শুভ জন্মদিন আমার দিলকে, আমার কলিজার টুকরো বোনকে শুভ জন্মদিন। তোর এই অপরাধী ভাইটা তোকে খুঁজে বের করবি আরজু। আজ না হয় কাল তোকে ফিরতেই হবে। যে বোনকে ভালোবেসেছে নিজের সবটুকু দিয়ে, সেই বোনকেই কিনা সে বেশ্যা বলে গালি দিয়েছে। আবার সে বোনের জন্যই তার হৃদয় এত দহন। নিজের ওপরেই বিরক্ত লাগছে সায়রের। ভীষণ বিরক্ত সে। সেদিন কেন সে তার বোনের কথা অবিশ্বাস করলো, সেই আফসোস তাকে কুরে কুরে খাচ্ছে। উদাসীন দৃষ্টিতে চেয়ে রইল চাঁদের পানে। আরজু থাকতে সপ্তাহে 3 বার ছাদে আড্ডা বসতো। মেয়েটা তাকে পাগল করে দিত এটা ওটার গল্প শুনিয়ে। সায়র আনমনে হাসলো। আরজুকে সে বরাবরই বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতো। আরজু ছোট থেকেই ভাইয়া বলতে পাগল ছিল। যত বায়না সে সব ভাইয়ের কাছেই করত। বয়স হয়ে থেকে কখনো বাবার কাছে কোনো জিনিসের আবদার করেনি আরজু। যা কিছু চাওয়া পাওয়া, অভিমান কিংবা আবদার, সবই ছিল সায়রকে ঘিরে। সায়র ছাদের রেলিং শক্ত করে আঁকড়ে ধরল। তার মনে পড়ল বোনের সেই মায়াবী মুখখানা। যখন সে কোনো জিনিসের জন্য বায়না ধরে, সায়রের শার্টের হাতা টেনে ধরত। সায়র অস্ফুটে বলল, তোর সব আবদার পূরণ করেছি দিল, কিন্তু সেদিন তোর জীবনের সব থেকে বড় আবদারটা আমি পূরণ করতে পারিনি। তুই শুধু বিশ্বাস চেয়েছিলি, আর আমি তোকে একরাশ ঘৃণা দিয়ে তাড়িয়ে দিলাম। এই ভাইটাকে কি কোনোদিন ক্ষমা করবি? কারো পায়ের শব্দে সায়র মুখ তুলে তাকালো। ফারার নিঃশব্দ উপস্থিতিতে সায়র চমকে ওঠে। এই বাড়িতে ফারাই একমাত্র মানুষ যার চোখে সে ষড়যন্ত্র খুঁজে পায় না। নেজিরার বোন হওয়া সত্ত্বেও ফারা যেন এক ভিন্ন জগতের মানুষ। শান্ত, কোমল আর অত্যন্ত বুঝদার। কথা বলতে না পারলেও তার চোখের মায়া আর ইশারার ভাষা সায়রের পাথরের হৃদয়ে মাঝে মধ্যে নাড়া দেয়। ফারাকে দেখে সায়র তার বিষণ্ণতাটুকু আড়াল করার বৃথা চেষ্টা করে স্বাভাবিক গলায় বলল, তুই এখানে কি করছিস ফারা? ফারা ম্লান হাসল। চাঁদের আলোয় তার ফর্সা মুখটা আরো উজ্জ্বল দেখাচ্ছে। সে হাতের ইশারায় বুঝিয়ে দিল, রাত অনেক হলো, খাবে না কিছু? সায়র ফারার চোখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা ঠিক আরজুর মতোই নিঃশব্দে অন্যের কষ্ট অনুভব করতে পারে। ধীর গলায় বলল, আমার একদম খিদে নেই রে, তুই খেয়ে শুয়ে পড়। সায়র তাকে যেতে বললেও সে নড়ল না, বরং ছাদের রেলিং ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সায়রের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে থেকে সে হাত নাড়িয়ে ধীর গতিতে
ইশারায় প্রশ্ন করলো, সব জানার পরও কাউকে কিছু বলছো না কেন? কেন এই চুপ থাকা? সায়র ম্রিয়মাণ দৃষ্টিতে ফারার দিকে একবার তাকায়, তারপর অধরে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে তিক্ত স্বরে বলল, দোষী তো আমি নিজেই। আসামি হয়ে আরেক আসামিকে কিভাবে শাস্তি দিব? যে নিজেই দোষী সে কোন মুখে অন্যকে বিচার করতে যাবে? সায়র থামল, চোখ দুটো অনুশোচনায় জ্বলে উঠেছে। আকাশের শূন্যতায় দৃষ্টি স্থির করে বলল, আমি চাই যার বিচার করার কথা শাস্তিটা সে নিজেই দিক। এই ওসিলায় হলেও সে একবার ফিরে আসুক, অন্তত একবার দেখা দিক। আমার বোনের দেওয়া মৃত্যুদণ্ড আমি নির্দ্বিধায় মাথা পেতে নিয়ে নিব। শুধু একবার ওকে দেখতে চাই ফারা, একবার। সায়রের হাহাকার শুনে ফারা ডুকরে কেঁদে উঠল। শব্দহীন কান্নায় তার পুরো শরীর কাঁপছে। হাত দিয়ে মুখ চেপে সে ছাদের এক কোণে বসে পড়ল। ফারার এই কান্নার কারণ সায়রের অজানা নয়। সেদিন আর্যকে যখন মিথ্যা অপবাদ দিয়ে পশুর মতো লাঞ্ছিত করা হচ্ছিল, ফারা সেখানেই ছিল। সে সব জানতো, নেজিরের সব ষড়যন্ত্র তার চোখের সামনে ঘটেছিল। কিন্তু কথা বলতে না পারার অক্ষমতা আর ভাইয়ের প্রতি ভয়ে সে সেদিন নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। আর্য যে এই মেয়েটার কাছে কতটা প্রিয় ছিল তা কেবল ফারার অন্তরই জানে। এই বাড়িতে আর্যই ছিল একমাত্র মানুষ যে ফারার ইশারাগুলো চোখের পলকে বুঝে নিত। আর্যই ছিল তার সেই বোন যে তাকে কথা বলতে না পারার হীনমন্যতা থেকে মুক্তি দিয়েছিল। অথচ সেই প্রিয় মানুষটাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছিল, ফারা কিছুই করতে পারেনি। সে অপরাধ বোধ আজ তাকে কুরে কুরে খাচ্ছে। সায়র এগিয়ে এসে ফারার কাঁধে হাত রাখলো, ধরা গলায় বলল, কাঁদিস না ফারা, আমরা দুজনই অপরাধী। তুই মুখ ফুটে বলতে পারিসনি, আর আমি কান থেকেও বধির হয়েছিলাম। আমরা দুজনই আমাদের হাসিকে নিজ হাতে বিসর্জন দিয়েছি। সায়রের কথা শুনে ফারার কান্নার বেগ কমল না, বরং আরো বেড়ে গেল। সে ঝাপসা চোখে সায়রের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা হাতে দ্রুত ইশারায় বলতে শুরু করলো, বিশ্বাস করো সায়র ভাই, আমি বলতে চেয়েছিলাম। সেদিন আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ভয়ে আমি কিছুই বলতে পারিনি। আমি সব জানতাম, ভাইয়া আর আর্য আপুর সম্পর্কের শুরু থেকে আমি সব জানতাম। তাদের ভালোবাসা, তাদের একে অপরের প্রতি টান, সবই আমি নিজ চোখে দেখেছি। ফারা থামলো, তার চোখ দিয়ে অজরে জল পড়ছে। সে আবার ইশারা করলো, আমি জানতাম আর্য আপু নির্দোষ, কিন্তু আমি সেদিন কিছুই করতে পারিনি আমি আমার প্রিয় বন্ধুর মতো বড় বোনকে ফেরাতে। সায়র ফারার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে পরম মমতা সান্ত্বনা দিল। সায়র ধীর কণ্ঠে বলল, কাঁদিস না ফারা, আর কাঁদিস না। আমি জানি তুই বলতে চেয়েছিলি, তোকে দোষ দেব কোন মুখে? পাগল তো আসলে আমি ছিলাম। আমি তো সেই অন্ধ ভাই যে ওই বাইরের বেইমানগুলোকে নিজের আপন বোনের চেয়েও বেশি বড় করে দেখেছিলাম। আজ সে ভুলের মাসুল দিচ্ছি প্রতিটা নিঃশ্বাসে। সায়র একটু থামলো, তার চোয়াল শক্ত হয়ে এলো। চোখের কোণে ফুটে উঠল তীব্র কৌতূহল আর একরাশ ঘৃণা। সে ফারার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, আমি শুধু একটা হিসেব মেলাতে পারছি না ফারা। নীলিমা, নীলিমা কেন নেজিরের সঙ্গ দিল? কি শত্রুতা ছিল ওর আমার বোনের সঙ্গে? আমি তো ওকে নিজের জীবনের অংশ করতে চেয়েছিলাম। আমাদের এঙ্গেজমেন্টের দিনই আমি ওকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমার জন্য আমার বোন কতটা গুরুত্বপূর্ণ। নীলিমাও তো সবসময় দিলকে নিজের বোনের মতো ভালোবাসার ভান করত। তাহলে সেদিন ও কেন এমন জঘন্য নাটকটা সাজালো? কেন আমার ভালোবাসা হয়ে আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিল? কেন আমার পিঠে ওভাবে ছুরি মারল? সায়রের প্রশ্নে ফারার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। ছোট থেকেই সে সায়রকে ভালোবাসে, চাচাতো ভাই হিসেবে নয়, অন্যভাবেই ভালোবাসতো। কিন্তু সে তো বোবা, সায়রের অযোগ্য, তাই তো কখনো প্রকাশ করেনি। যেদিন সায়র নীলিমাকে বাসায় এনেছিল সবার সাথে পরিচয় করাতে, সেদিন ফারা ভীষণ কেঁদেছিল আর্যর বুকে মাথা রেখে। তবুও খুশি ছিল যে তার ভালোবাসার মানুষটা অন্তত সুখী হবে, কিন্তু সেটাও তো হলো না। তার ভালোবাসার মানুষ তার চোখের সামনে গুমড়ে গুমড়ে মরছে। মাঝে মাঝে ফারার বিবেক বাধা দেয়। নিষিদ্ধ জিনিসের প্রতি টান রাখতে নেই বলে চিৎকার করে ওঠে তার বিবেক। সে তো এখন বিবাহিত, কিন্তু মন তো মানে না। যখন আড়ালে থেকে সায়রকে না খেয়ে ক্লান্ত শরীরে কাঁদতে দেখে, তখন তার হৃদয় জ্বলে যায়, ভীষণ কষ্ট হয়। সায়র তাচ্ছিলের হাসি হেসে আবার বলল, মানুষের রূপ যে এভাবে বদলায় তা আগে জানা ছিল না। নীলিমা আমাকে কখনো ভালোই বাসেনি। বাসলে তো জানতোই আমি আমার দিলকে হারিয়ে কতটা অসহায়। এত বছর চলে গেল, তাও একবার সে নিজের গুনাহ কবুল করারও প্রয়োজন বোধ করলো না। ফারার চোখের জল যেন
আজ বাদ মানছে না। সে নিজের ওড়না দিয়ে চোখ মুছে কাঁপা কাঁপা হাতে সায়রের দিকে চেয়ে ইশারায় বলল, জানি না ভাবি এমন কেন করেছিল, আর এখনো কেন এমন করছে। নেজির ভাইয়ের সাথে তার কি এমন রফা দফা আমি আজও বুঝি না সায়র ভাই। এতটুকু জানি ভাইয়া সবকিছু নিজের মালিকানা আনার জন্য করেছিল। আপুর যাওয়ার আগে ভাইয়ার তেমন দাম ছিল না এই বাড়িতে। আমার মনে হয় এসব ওই কারণেই করেছে ভাইয়া। কিন্তু আপনি ওদের এই অন্যায়ের জন্য নিজেকে এভাবে তিল তিল করে শেষ করে দিয়েন না। দয়া করে নিজের ওপর একটু রহম করুন। সায়র হাসলো। সে হাসিতে নেই কোনো শব্দ, আছে শুধু এক আকাশসম ঘৃণা। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, টাকা, আভিজাত্য, আর এ বাড়ির মালিকানা। এই তুচ্ছ জিনিসের জন্য তারা আমার কলিজার টুকরোটাকে নরক কুণ্ডে ছুড়ে দিল। আর আমি সেই বিষধর সাপগুলোকে মাথায় তুলে নেচেছি। ফারা ধীর পায়ে সায়রের আরো কাছে এলো। সে জানতো না সায়রের প্রতি তার এই একপাক্ষিক ভালোবাসা সায়র কোনোদিন বুঝবে কিনা। তবু আজ সায়রের এই অসহায়ত্ব দেখে তার বুক ফেটে যাচ্ছে। সে আলতো করে সায়রের শার্টের হাতা ধরল, ঠিক যেভাবে আরজু ধরত। সায়র ফারার দিকে তাকাতেই ফারা ইশারায় বলল, এখনো সময় আছে সায়র ভাই, নিজেকে শেষ করবেন না। আরজু আপু যেখানেই থাকুক সে নিশ্চয়ই ফিরবে। সে কি পারবে তার ভাইয়াকে এভাবে মরে যেতে দেখতে? সায়র ফারার হাতটা নিজের হাতের উপর রাখলো। তার স্পর্শে ফারা হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সায়র দীর্ঘশ্বাস ফেলে বলল, ফিরবে ফারা, ও ফিরবে। ওকে ফিরতেই হবে। অন্তত ওর ভাইকে শাস্তি দিতে হলেও ফিরতে হবে। ফারা আকুতি ভরা কণ্ঠে বলল, আপনাকেও তো তাহলে সুস্থ থাকতে হবে। আর কত কষ্ট দিবেন নিজেকে সায়র ভাই? ফারারে আকুতি সায়রের কানে পৌঁছালেও তার হৃদয়ে কোনো রেখাপাত করল না। সায়র রেলিং থেকে পিঠ ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার দৃষ্টি এখন পাথরের মতো শক্ত। ফারার দিকে তাকে সে এক অদ্ভুত শান্ত গলায় বলল, দিচ্ছি না কষ্ট, সব ঠিক হয়ে যাবে আমার বোন আসলি। আমার ছোট্ট পরি তো এতদিন অনেক বড় হয়ে গেছে, তাই না ফারা? ফারা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। সায়র ফারার মাথায় শেষবারের মতো হাত বুলিয়ে দিয়ে বলল, চল নিচে চল, রাত অনেক হয়েছে। তুই খেয়ে শুয়ে পড়িস। সায়র ফারাকে নিয়ে নিচে নেমে এলো ঠিকই, কিন্তু নিজের ঘরে না গিয়ে সে সোজা গিয়ে দাঁড়ালো আরজুর বন্ধ ঘরের সামনে। ধুলো জমা দরজায় হাত রাখতে সায়রের মনে হলো ভেতর থেকে আরজু বুঝি এখনই চিৎকার করে বলবে, ভাইয়া তুমি এখনো ঘুমাওনি? দাঁড়াও, আমি কফি নিয়ে আসছি। কিন্তু চারপাশটা শ্মশানের মতো নীরব। সায়র পকেট থেকে চাবি বের করে তালাটা খুলল। বিগত 5 বছর যাবৎ সে এই ঘরে থাকে। বিছানায় বসে অস্ফুটে বলল, তোর ঘরটা আমি তোর মতো সাজিয়ে রাখবো দিল। তুই এসে দেখিস তোর ভাইয়া সব জঞ্জাল সাফ করে ফেলেছে। রাত এখন 11টার কাছাকাছি। গুলশানের আভিজাত্যের আড়ালে থাকা শান্ত লেকের পারে একা দাঁড়িয়ে আছে নেজির জাওয়াত খান। শহরের কোলাহল এখান থেকে কিছুটা দূরে। কেবল লেকের কালো জলের ওপর ল্যাম্পপোস্টের কাপা কাপা প্রতিচ্ছবি এক অলৌকিক মায়া তৈরি করেছে। নেজির আকাশের দিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। তার অবয়বে তার সেই চিরচরিত ধূর্ত চপলতা অনুপস্থিত। তার বদলে ভিড় করেছে অদ্ভুত এক নিস্পৃহতা। সেদিন আর্যকে যখন সে কলঙ্কিত করে ঘর থেকে বের করে দিয়েছিল, তখন তার ঠোঁটের কোণে বিজয়ের হাসি ছিল। কিন্তু আজ 5 বছর পরে শান্ত আকাশের নিচে দাঁড়িয়ে তার কেন জানি বারবার আরজুর সেই শেষ দৃশ্যটা মনে পড়ছে, যেখানে ঘৃণা ছিল না, ছিল কেবল এক আকাশ সমান বিস্ময় আর অবজ্ঞা। নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে রাতের অন্ধকারে মিশে যাচ্ছে। সে বিড়বিড় করে বলল, সবই তো পেলাম আরজু। যে যে ইন্ডাস্ট্রি, সায়রের জায়গা, বাড়ির কর্তব্য সবই পেলাম, কিন্তু শান্তি কেন পাচ্ছি না? কেন মনে হচ্ছে এই বিশাল সাম্রাজ্যের নিচে আমি নিজেই চাপা পড়ে যাচ্ছি। নেজিরের দৃষ্টিতে এক অদ্ভুত শূন্যতা। সে জানে সে যা করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু ক্ষমতার লোভ আর আর্যকে পাওয়া সেই বিকৃত নেশা তাকে আজ এই অন্ধকলিতে নিয়ে এসেছে। হঠাৎ করে তার মনে হলো অন্ধকারের ওপাশ থেকে কেউ যেন তাকে দেখছে। পেছনে শুকনো পাতার মর্মর শব্দ শোনা গেল। নেজির পেছনে না ফিরলেও বুঝতে পারলো কে এসেছে। তার দীর্ঘদিনের বন্ধু এবং সব ষড়যন্ত্রের সঙ্গী রোহান ধীর পায়ে এসে তার পাশে দাঁড়ালো। রোহানের চোখে মুখে এক ধরনের বিরক্তি আর নেজিরের এই অদ্ভুত আচরণের প্রতি বিস্ময়। রোহান লেকের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নেজিরের দিকে তাকালো। বন্ধু, আর কত খুঁজবি ওকে? 5টা বছর তো কেটে গেল, আজও এক জায়গাতে আটকে আছিস। এবার তো অন্তত আরিবা আর তোর সাজানো সংসার নিয়ে সুখে থাক।
আর কতদিন এই ছায়ার পেছনে দৌড়াবি? নেজির কোনো জবাব দিল না। রোহান নেজিরের কাঁধে হাত রেখে একটু জোর দিয়ে বলল, তুই তো ওকে ছেড়ে দিয়েছিলি প্রতিশোধের জন্য, তাই না? আর্যকে ধ্বংস করা, সায়রকে নিঃস্ব করা, এটাই তো ছিল তোর লক্ষ্য। তুই সফল হয়েছিস নেজির। তাহলে প্রতিশোধ পূর্ণ হওয়ার পরেও তোর মনে এখনো ওর জন্য এত টান কেন? ও তো এখন অতীত। নেজির ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রোহানের দিকে তাকালো। তার চোখে এখন আর শূন্যতা নেই, বরং এক ধরনের বিষাক্ত হাহাকার। সে সিগারেটের শেষ অংশটা পায়ের নিচে পিষে ফেলে শান্ত গভীর গলায় বলল, প্রতিশোধ নিয়েছিলাম ওকে পাওয়ার জন্য নয় রে রোহান, ওকে নিঃস্ব করার জন্য। ভেবেছিলাম দুদিন পর আবারও আমার পায়ে এসে লুটিয়ে পড়বে, কিন্তু মেয়েটা যে ওভাবে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যাবে সেটা আমি ভাবিনি। তুই সুখে থাকার কথা বলছিস, আরিবা আমার শয্যা সঙ্গিনী হতে পেরেছে, কিন্তু আর্যর মতো আমার আত্মার প্রতিটি রন্ধ্রে কাঁপন ধরাতে পারেনি। টান কেন বলছিস? টানটা ভালোবাসার নয় বন্ধু, টানটা হলো জেদের। আমি ওকে না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারছি না। রোহান দীর্ঘশ্বাস ফেলল। নেজির আসলে এক অন্তহীন গোলক ধাঁধায় ঢুকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার পথ সে নিজেই বন্ধ করে দিয়েছে। রোহান আবার বলল, তোর এই জেদ তোকে শেষ করে দেবে নেজির। তুই জানিস না ও যেখানেই আছে হয়তো এখন তোর ধ্বংসের বীজ বুনছে। ছেড়ে দে না ওইসব পুরনো কথা। নেজির একটা তাচ্ছিল্যের সুরে হাসলো। আকাশের কালো মেঘের দিকে তাকে অস্ফুটে বলল, ধ্বংসের বীজ? আমি তো সেই ধ্বংসেরই অপেক্ষায় আছি রোহান। আমি চাই ও ফিরুক। ও ফিরলেই কেবল আমার এই মরুভূমি হয়ে যাওয়া জীবনে আবার ঝড় উঠবে। আমি তো সেই ঝড়েরই তৃষ্ণার্ত। রোহান লেকের ধারে রেলিংয়ে একটা মৃদু ধাক্কা দিয়ে হতাশ গলায় বলল, দেখ নেজির, এই পাগলামিটা এবার ছাড়। ভুলে যা মেয়েটাকে। যে গেছে তাকে যেতে দে। যাকে তুই নিজেই নিজের হাতে স্যাক্রিফাইস করেছিস, কলঙ্ক দিয়ে বের করে দিয়েছিস, তার জন্য এখন আফসোস করে কি লাভ? এখন আরিবা আছে তোর পাশে। আমার মনে হয় ও তোকে ভালোবাসে। ওকে নিয়ে সুখে থাকার চেষ্টা কর না অন্তত। নেজির একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। সিগারেটের ধোঁয়াটা রাতের গুমোট বাতাসে ছেড়ে দিয়ে শান্ত গলায় বলল, চেষ্টা তো কম করিনি রোহান, অনেক চেষ্টা করেছিলাম। প্রায় একটা বছর আপ্রাণ চেষ্টা করেছি আরিবাকে সুযোগ দিতে, ওর সাথে সুন্দর একটা সংসার গড়তে, কিন্তু সব বৃথা। আমি যখনই চোখ বন্ধ করি আর্যকে দেখতে পাই। ও কখন যে আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। এখন আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার সবকিছুতেই যেন শুধু ওকেই চাই। আমাদের বিচ্ছেদের সময়টা দিন দিন লম্বা হচ্ছে ঠিকই, কিন্তু ওর প্রতি আমার এই অদ্ভুত টানটা এক ফোঁটাও কমছে না। নেজির একটু থামলো। তার চোখের দৃষ্টি এখন অনেক দূরে, যেন বহু পুরনো কোনো স্মৃতি হাতড়াচ্ছে সে। গলার স্বরটা কিছুটা ভারী হয়ে এলো তার। আসলে ওসব তো আমি রাগের মাথায় করেছিলাম রোহান। আর্যর ওপর আমার রাগটা সেই ছোটবেলা থেকে। ও জন্মানোর পর থেকেই যেন বাড়ির সবার মনোযোগ ওর দিকে ঘুরে গেল। সায়র তো ওর বোন বলতে পাগল ছিল। ছোটবেলায় বাবা সবসময় আমাকে সায়রের সাথে তুলনা করত। সায়র এটা পারে, তুই পারিস না। সায়র ওটা করেছে, তুই করিস না। তারপর যখন আর্য একটু বড় হলো, দেখলাম ওরা ভাই বোন দুজনই একই ধাঁচের। যেমন তুখোর মেধাবী, তেমনি ম্যাচিউরিটি। এমনকি মাও সবসময় ফারাকে আর্যর সাথে তুলনা করত। নেজিরের চল শক্ত হয়ে এলো। সে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি জানি আর্য হয়তো এসব চাইতো না, কিন্তু সবারে বাড়াবাড়ি দেখে আমার ভেতরটা জ্বলে যেত। রাগটা চরমে পৌঁছালো সেই দিন, যেদিন কলেজে থাকতে আর্য আমার একটা ভুলের কথা বাবাকে বলে দিল। বাবা আমাকে সেদিন পুরো এলাকার সামনে বেধড়ক মারল। আমাকে বাসার সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না। বাবা টাকা দেওয়া বন্ধ করে দিল। মা লুকিয়ে টাকা দিতে গেলে তার সাথেও ঝগড়া করত। সায়রের পেছনে পেছনে ভালো মানুষ সেজে ঘুরতে হতো আমাকে। নিজের কাছে নিজেকে কুকুরের মতো লাগতো। বাসায় সবার কাছে বারবার এভাবে তাচ্ছিল্য হতে হতে আর্যর ওপর আমার জিদটা পাহাড়ের মতো হয়ে গিয়েছিল। সেই অন্ধ রাগ থেকে আমি ওর জীবনটা তছনছ করে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝছি ওকে শেষ করতে গিয়ে আমি নিজেই শেষ হয়ে গেছি। সাংহাইয়ের আকাশটা আজ নীল মখমলের মতো পরিষ্কার। সকালের প্রথম নরম আলো শহরের আকাশচুম্বী অট্টালিকাগুলোর কাছের গায়ে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ছে। গোটা শহরটাকে মনে হচ্ছে স্বপ্নের কোনো রূপকথা। ভোরে সেই সোনালি রোদ এসে পড়েছে রিদ ভিলার উপর। ভিলাটির বিশাল গাছে জানালা আর সাদা মার্বেলের কারুকাজ করা দেওয়ালে রোদের ছটা লেগে এক অদ্ভুত দ্যুতি সৃষ্টি হয়েছে, ঠিক যেন একখণ্ড হীরা রোদে চিকচিক করছে।
বাগানে শিশির ভেজা ঘাসের ডগায় রোদ লেগে সেগুলো মুক্ত দানার মতো জ্বলজ্বল করছে। হৃদভিলার চারপাশে সে নিস্তব্ধতা আর ভোরে স্নিগ্ধ বাতাস এক প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে, যা বাইরে যান্ত্রিক শহরের কোলাহল থেকে একদম আলাদা। বিশাল সোফার আরজু আর তটিনী মুখোমুখি বসে আছে, তাদের হাতে ধোয়া ওঠা কফির মগ। আরজু কালকের কথা আর তাজিনের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনাগুলো তটিনীকে বলছিল। তটিনী খুব মন দিয়ে আরজুর কথা শুনছে, তার চোখে মুখে বন্ধুর জন্য গভীর উদ্বেগ। তাদের ঠিক পাশেই সোফায় বসে আছে জিমিন। বাইরের দুনিয়ায় কি হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন কোলের ওপর রাখা ল্যাপটপে। তাদের নতুন গেমের ক্যারেক্টার ডিজাইন আর গ্রাফিক্সের খুঁটিনাটি সে বারবার পরীক্ষা করে দেখছে। মাত্র এক সপ্তাহের মাঝেই তাদের গ্র্যান্ড লঞ্চ ইভেন্ট। জিমিন চায় না কোনো ছোটখাটো ভুলও তাদের এই বছরের কঠোর পরিশ্রমকে ম্লান করে দিক। রান্নাঘর থেকে মশলার সুঘ্রাণ ভেসে আসছে। শেফালি আসর ব্যস্ত সবার জন্য পছন্দের সব খাবার তৈরি করতে। খুন্তির নাড়াচাড়ার শব্দ আর সুবাস মিলিয়ে পুরো বাড়িতে একটা ঘরোয়া আমেজ ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলের একপাশে বসে শরীফ আসর বেশ গুরুত্ব দিয়ে সকালের খবরের কাগজ আর ফোনের নিউজ পোর্টালগুলোতে চোখ বোলাচ্ছেন। দেশের পরিস্থিতির দিকে তার তীক্ষ্ণ নজর। আর বাগানে বাগানে বইছে আনন্দের জোয়ার। ছোট হৃদ আর মিরিন প্রজাপতির পিছে পিছে দৌড়ে বেড়াচ্ছে। হৃদের খিলখিল হাসিতে ভোরের বাতাস যেন আরো মিষ্টি হয়ে উঠছে। মিরিন একবার হৃদকে ধরছে, তো পরক্ষণে হৃদ তাকে ফাঁকি দিয়ে রঙিন ডানার প্রজাপতিটার পেছনে ছুটছে। মিরিন মম! আকস্মিক হৃদের ডাকে মিরিন থমকে দাঁড়ালো। ছোট্ট হৃদ হাতের মুঠোর ভেতর আলতো করে ধরা প্রজাপতিটার দিকে তাকিয়ে আছে। সে আর চোখে একবার বারান্দার দিকে তাকালো, যেখানে আরজু আর তটিনী গভীর আলোচনায় মগ্ন। তারপর মিরিনের কাছে এসে ফিসফিস করে চোরের মতো বলল, মিরিন মম, শোনো, একটা জিনিস চাইবো। মিরিন নিচু হয়ে হৃদের সমান হলো। হৃদের গোলগাল মুখ আর রহস্যময় চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি চাইবে বাবা? হৃদ এদিক ওদিক তাকিয়ে আরো একটু কাছে ঘেঁষে এলো, যেন পৃথিবীর সবচেয়ে বড় গোপন মিশনটা সে এখনই ফাঁস করবে। সে মিরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি কি বাড়ির বাসায় যেতে পারি? তুমি কি মাম্মাকে একদম বলবা না? হৃদের কথা শুনে মিরিন চোখ কপালে তুলে ফেলল। সে হেসে হৃদকে আদর করে বলল, না বেবি বয়, আপনি ওখানে গেলে তো আপনার মাম্মা একদম বোম ব্লাস্টের মতো আমার উপর ফেটে পড়বে। তুমি তো জানোই তোমার মাম্মা এখন তোমার ওই বাড়িকে একদম লাইক করে না। হৃদ দমবার পাত্র নয়। সে তার ছোট ছোট হাত দুটো কোমরে দিয়ে জেদ ধরে বলল, এই তো যাবো আর আসবো, প্লিজ প্লিজ প্লিজ। না যেতে দিলে কিন্তু আমি অ্যালেক্স আঙ্কেলকে তোমার সিক্রেট বলে দিব। মিরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার সিক্রেট মানে? হৃদ বাঁকা হেসে বলল, আঙ্কেলের ছবি যে তুমি লুকিয়ে লুকিয়ে দেখো সেটা আমি জানি। মিরিন বিস্মিত নয়নে চাইল ছোট্ট হৃদের দিকে। ছেলেটা মায়ের মতো ফাজিল হয়েছে। নিজের এত বছরের গোপন রহস্য ভেদ হয়। লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে তার গাল। হৃদের গাল টিপে দিয়ে বলল, তবে রে পাজি ছেলে, তুমি আমার ঘরে উকিঝুঁকি করো না। হৃদ দুহাত নাড়িয়ে বলল, নোপ, শুধু দেখেছিলাম, ভুলে। আচ্ছা যাও, কিন্তু একদম তাড়াতাড়ি আসবা। ব্রেকফাস্টের আগেই কিন্তু বাসায় চাই। হৃদ একগাল হাসি দিয়ে দৌড়ে বাগানের গেটের দিকে চলে গেল। মিরিন তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। হৃদ ভিলা থেকে তাজিনের পেন্ট হাউস খুব একটা দূরে নয়। পেন্ট হাউসের সিকিউরিটি গার্ডরা হৃদকে দেখা মাত্রই চওড়া হাসি দিল। তাজিনের কড়া নির্দেশ দেওয়া আছে, এই ছোট নবাব যখন ইচ্ছে যেভাবে ইচ্ছা আসতে পারে, তাকে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। হৃদ চুপি চুপি টিপ টিপ পায়ে ভেতরে ঢুকলো। তাজিনের পেন্ট হাউসটা বেশ ছিমছাম আর আভিজাত্যে ঘেরা। হৃদ বেশ ভালো করেই জানে তাজিন এই সময় কোথায় থাকতে পারে, তাই সরাসরি ব্যাকইয়ার্ডের দিকে এগিয়ে গেল। তখন তাজিনের পরনে সাধারণ একটা টি শার্ট আর ট্রাউজার, হাতে পানির পাইপ। অত্যন্ত যত্ন নিয়ে সে তার প্রিয় গাছগুলোতে পানি দিচ্ছিল। সকালের কাঁচা রোদ তাজিনের সুটাম পিঠে এসে পড়ছে। হৃদ একদম বিড়ালের মতো নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তাজিনের দুই পা জড়িয়ে ধরে, বাড়ি, ধরে ফেলেছি। তাজিন চমকে উঠল। পরক্ষণে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে পানি বন্ধ করে দ্রুত ঘুরে তাকালো। নিচু হয়ে হৃদকে পাজাকোলা করে কোলে তুলে নিয়ে হৃদের কপালে হালকা চুমু খেয়ে তাজিন আদুরে গলায় বলল, আমার লিটল চামচে, তা এত সকালে চুপি চুপি কার অনুমতি নিয়ে আসা হলো? মাম্মা কি জানে? হৃদ তাজিনের গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো।
তারপর বেশ গম্ভীর হওয়ার ভান করে বলল, ওহো, মামা জানে না, এটা আমাদের সিক্রেট মিশন। আমি জাস্ট তোমাকে দেখতে এলাম বাডি। তাজিন হৃদের দিকে তাকিয়ে হাসলো। ছেলেটার চোখের দিকে তাকালে সে কেন জানি নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায়। হৃদকে নিয়ে বাগানের দোলনায় গিয়ে বসলো। হৃদের চুলে বিলি কাটতে কাটতে বলল, মামা বকবে তো তোমাকে বাডি, চুপি চুপি চলে এসেছো যে? হৃদ তাজিনের কলার ধরে একটু অভিমানী সুরে বলল, ও বকলে বকবে, তুমি আমার ড্যাড হবা কবে? আমার আর ভালো লাগে না তোমাকে ছাড়া। সবসময় মাম্মার পারমিশন নিয়ে কেন তোমার কাছে আসতে হবে? আমি সবসময় তোমার কাছে থাকতে চাই, আর মাম্মাকেও চাই। তাজিন হৃদের কপালে নিজের কপাল থেকে খুব শান্ত গলায় বলল। ছোট্ট হাত দিয়ে তাজিনের গাল টেনে ধরে হুকুমের সুরে বলল হৃদ, তাড়াতাড়ি মানাও না, তুমি তো সুপারম্যান, তুমি কেন পারছো না? তাজিন দীর্ঘশ্বাস ফেলে হাসলো। হৃদকে দোলনা থেকে নামিয়ে দিয়ে তার নাক টেনে দিয়ে বলল, মাই বয়, অনেক বেশি অধৈর্য হয়ে পড়েছে বুঝি। আচ্ছা শোনো, আমি আমার ছোট্ট বাবাইকে অনেক জলদি নিজের কাছে নিয়ে আসবো, বুঝেছ? হৃদ তাজিনের হাত ধরে মাথা নাড়ল। সে জানে তার বাড়ি তাকে কোনোদিন নিরাশ করবে না। ওদিকে হৃদ ভিলার বারান্দা থেকে আর্যর গলা শোনা যাচ্ছে। সে হৃদকে খুঁজছে। তাজিন হৃদের পিঠ চাপড়ে দিয়ে বলল, এবার দৌড় দাও চ্যাম্প, তোমার খারুস মামা জানতে পারলে তোমাকে আর আমাকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। হৃদ খিলখিল করে হেসে উঠল। শেষবারের মতো তাজিনের গালে শব্দ করে চুমু খেয়ে আবারও দৌড় দিল। তাজিন চেয়ে রইল তার যাওয়ার দিকে। সেও তো হৃদকে চায় ভীষণভাবে। হৃদের মুখে বাবা ডাক শুনতে চায়, কিন্তু আর্য সে কি কখনো মানবে তাকে? চেষ্টা তো কম করছে না সে। আর্য বারান্দায় এসে দাঁড়িয়েছিল। এই সময় হৃদ প্রবেশ করে। আর্য ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে চড়া গলায় বলে, কোথায় গিয়েছিলে তুমি? হৃদ মায়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে শুষ্ক ঢোক গিলল। কোথায় যাব মাম্মা? আমি তো মিরিন মমের সাথে বাটারফ্লাই ধরছিলাম। মিরিন নিজেও শুষ্ক ঢোক গিলল ভয়ে। তড়িঘড়ি করে হৃদের কাছে এসে বলল, হ্যাঁ, হ্যাঁ, আমার সঙ্গী ছিল। তুইও কি রে দিল, ছেলেটা ঘেমে গেছে, সকাল সকাল ওকে কোথায় ডেকে ফ্রেশ করাবি? তা নয়, কি সব যারা করছিস? আর্য বেশ বুঝতে পারল দুইজন মিলে কোনো গোলমাল পাকিয়েছে, কিন্তু বলল না। আপাতত তাকে অফিস যেতে হবে, কারণ আজ তার এই নিউ প্রজেক্টের ইনভেস্টমেন্টের জন্য অনেক বড় মিটিং রাখা হয়েছে। এই প্রজেক্টের সাফল্যের উপর জিমিনের ড্রিম নির্ভর করছে, আর সে তার বন্ধুদের স্বপ্নের জন্য সব করতে পারে। সে নিজে হাতে হৃদকে খাওয়ে তাড়াতাড়ি রেডি করে নিল। তারপর মিরিনকে ডেকে বলল, মিরিন, ওকে একটু স্কুলে রেখে আসিস, আমি একদম দেরি করতে পারছি না। হৃদ তার মাম্মার গালে একটা চুমু দিয়ে শান্ত হয়ে মিরিনের হাত ধরল। আর্য দ্রুত তার ল্যাপটপ ব্যাগ আর ফাইল গুছিয়ে নিল। তটিনী আর জিমিনও ততক্ষণে নিচে নেমে এসেছে। তাদের চোখে মুখেও আজকের মিটিং নিয়ে একটা টান টান উত্তেজনা। জিমিন তার গেমের লেটেস্ট কোডিংটা শেষবারের মতো ফোনে চেক করে নিল। আর্য, জিমিন আর তটিনী মিলে দ্রুত গাড়িতে গিয়ে উঠল। হৃদ ভিলার গেট পেরিয়ে তাদের গাড়ি যখন সাংহাইয়ের ব্যস্ত রাস্তা দিয়ে অফিসের দিকে ছুটছে, আর্যর মনে তখন কেবল কাজের চিন্তা। বিশাল কাজ ঘেরা কর্পোরেট অফিসের সামনে এসে আর্যর ব্ল্যাক লিমুজিন থামলো। আর্য সানগ্লাস চোখে দিয়ে দৃঢ় পায়ে নেমে দাঁড়ালো। তটিনী পাশে এসে নিচু স্বরে বলল, ডোন্ট ওয়ারি দিল, প্রতিবারের মতো ইনভেস্টররা তোর প্রেজেন্টেশন দেখে মুগ্ধ হতে বাধ্য। আর্য এক চিলতে হাসলো, যদিও তার বুকের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। লিফটে চড়ে তারা যখন টপ ফ্লোরে পৌঁছালো, করিডোর জুড়ে এক ধরনের গাম্ভীর্য বিরাজ করছে। আজ এই ইনভেস্টমেন্ট মিটিংয়ে শুধু ইনভেস্টররাই নয়, তাজিন কারহানের পুরো টেক টিমও আমন্ত্রিত। কারণ এই গেম লঞ্চের দিন তাজিনের টিমই দুনিয়ার সামনে লাইভ প্রেজেন্টেশন আর গেম প্লে ডেমোস্ট্রেশন দেবে। আর্য মিটিং রুমের সামনে আসতেই সিকিউরিটি গার্ডরা কনফারেন্স রুমের বিশাল দরজা খুলে ধরল। পরনে তার কালো প্রফেশনাল ব্লেজার, চুলগুলো নিখুঁতভাবে বাঁধা। ঘরে ঢুকতেই চোখে পড়ল সামনের চেয়ারে তাজিন, অ্যালেক্স, ইরিনা আর কাই ইতিমধ্যে সেখানে উপস্থিত। তাজিনের পরনে নেভি ব্লু স্যুট যেন চীনা পুরুষের আভিজাত্য বাড়িয়ে তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে। আর্য নিজের চেয়ারের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওর দৃষ্টি পড়ে সামনে বসে থাকা তাজিনের উপর। তাজিন সবার অগোচরে আর্যর দিকে তাকিয়ে খুব সাবলীলভাবে চোখ টিপ মারল। আর্য চরম বিরক্ত হলো। এই লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত বড় মিটিং, অথচ উনি এখানেও ফাজলামি করছেন। আর্য নিজের বিরক্তিটা কোনো মতে চেপে রেখে গম্ভীর মুখে নিজের চেয়ারে গিয়ে বসলো। ওর ঠিক পাশেই প্রধান ইনভেস্টরের চেয়ার।
তাই ও চাইলেও এখন তাজিনকে উল্টো কিছু বলতে পারছে না। জিমিন আরজুর ঠিক পেছনে দাঁড়িয়েছিল। ও সবটা দেখেও না দেখার ভান করে মিটিমিটি হাসতে লাগলো। আর্য ফাইলটা সশব্দে টেবিলের ওপর রেখে ল্যাপটপ অন করলো। ইনভেস্টররা আর্যর দিকে তাকাতেই ও প্রফেশনাল হাসি দিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান, আমরা কি শুরু করতে পারি? তাজি নিজের চেয়ারে হেলান দিয়ে বসে কলম ঘুরাচ্ছে। চীনা পুরুষ তার ওয়াইল্ড রোজের বিরক্তি বেশ উপভোগ করছে। আর্য চোখ পাকিয়ে তাকাতেই তাজিন বেশ সিরিয়াস হওয়ার ভান করে ইনভেস্টরদের দিকে তাকিয়ে বলল, অবশ্যই। আর্য ম্যামের এই প্রজেক্টটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আজকের প্রেজেন্টেশন আপনাদের চিন্তাধারা বদলে দেবে। আর্য আর চোখে একবার তাজিনের দিকে তাকালো। আপন মনেই বলল, মিটিংটা শেষ হোক, তারপর আপনাকে দেখাচ্ছি। কিন্তু কাজের সময় আর্য একদম প্রফেশনাল। তটিনী নিজের চেয়ারে বসে পুরো দৃশ্যটাই অবলোকন করতে থাকে। তাজিন, আর্য আর হৃদের জন্য একদম পারফেক্ট। তটিনীর বেশ মনে পড়ে 5 বছর আগে একদিন আর্য আর সে ভিডিও কলে কথা বলছিল। তখন বলা আর্যর একটি কথা, তটি জানিস, আমার না অনেক শখ, কেউ যেন আমাকে পাগলের মতো ভালোবাসে, ফুলের মতো যত্ন করে রাখে। আমার অনুপস্থিতিতে সে যেন অস্থির হয়ে যায়। তার সব জায়গায়, সব কথায়, সব আবদারে, সব সুখে যেন শুধু আমাকেই খুঁজে পাওয়া যায়। যার নিকট আমার রাগ, অভিমান, নাটক কিছুই যেন নাটক না মনে হয়। আমি যেন তার ইগোর আগে থাকি সব সময়। যার কাছে আমার জন্য সময়, সম্মান, যত্ন, ভালোবাসা সবকিছু থাকবে। দিনের শুরুতে আমাকে খুঁজবে, দিনের শেষেও সে আমাকেই খুঁজবে। আমি ফিরিয়ে দিলেও আমাকে ধরে নিয়ে যেতে চাইবে। রাগ করে আঘাত করলেও ছেড়ে যাবে না। এমন একটা মানুষের না আমার অনেক শখ। সেদিন তটিনী প্রিয় বান্ধবীর মন রাখতে বলেছিল, নেজির এমনি হবে, আর না হলে সে এমন একজনকে খুঁজে এনে দিবে। তটিনী মুচকি হেসে বলল, আমি খুঁজে এনেছি দিল, তোর শখের মানুষ। মিটিং রুমের ভেতর জিমিন তখন পুরো দমে ইনভেস্টরদের গেমের টেকনিক্যাল দিকগুলো বোঝাচ্ছে। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে বেশ সিরিয়াস। আর্য মনোযোগ দিয়ে জিমিনের কথা শুনছিল। ওর পাশেই বসেছিল মেন ইনভেস্টরদের একজন। লোকটা চাউনি শুরু থেকে আর্যর ভালো লাগছিল না। জিমিন যখন কথা বলায় ব্যস্ত, তখন আর্য খেয়াল করলো লোকটা খুব কৌশলে ওর চেয়ারের কাছে ঘেঁষে আসছে। একসময় লোকটা টেবিলের নিচ দিয়ে আর্যর উরুতে বাজেভাবে হাত রাখার চেষ্টা করলো। আর্য সরে আসতে চাইলো, কিন্তু এত বড় মিটিংয়েও হুট করে কিছু বলতে পারছে না। ঠিক সেই মুহূর্তে তাজিনের তীক্ষ্ণ দৃষ্টি পড়ে লোকটার হাতের ওপর। মুহূর্তে তাজিনের চোখে আগুনের লেলিহান দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে। ভিতরে অদৃশ্য হিংস্র সত্তাটা আবার জেগে উঠল। তাজিন মুহূর্তে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। লোকটার কলার চেপে ধরে ওকে মেঝেতে ছুঁড়ে ফেলে। লোকটার বুকের ওপরে বসে পাগলের মতো মারতে থাকে তাজিন। অ্যালেক্স একপাশে দাঁড়িয়ে ভয়ে সিটিয়ে গেছে। ও জানে তাজিনের এই দ্বিতীয় সত্তাটা কতটা ভয়ঙ্কর। ও বারবার বিড়বিড় করে বলছে, না, আবারও না, তাজিন, কন্ট্রোল ইউর সেলফ। কিন্তু তাজিন তখন হিতাহিত জ্ঞান শূন্য। ওর মাথায় শুধু একটাই বাক্য ঘুরছে, এই লোকটা ওর ওয়াইল্ড রোজকে ছোঁয়ার সাহস কিভাবে করলো। আর্য হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে তাজিনের দিকে। আবারও সে একই রকম দৃশ্য। এটা স্বাভাবিক কিছু হতেই পারে না। তাজিনের সঙ্গে এটা যায় না। কিছু তো অস্বাভাবিক বিষয় আছে এখানে। ও তাজিনকে থামানোর জন্য চিৎকার করে উঠল, তাজিন, থামুন, কি করছেন আপনি? মরে যাবে লোকটা। অ্যালেক্স আর্যর হাত টেনে ধরে আর্তনাদ করে বলল, আর্য, যেও না, ওর কাছে একদম যেও না। ও এখন কাউকে চিনবে না। কিন্তু আর্য কথা শুনল না। সে তাজিনের উন্মাদনা দেখে ভয় পেল। ওকে থামানোর জন্য দৌড়ে গেল। আর্য তাজিনের হাত ধরতে যেতেই তাজিন হিতাহিত জ্ঞান হারিয়ে আর্যকে জোরে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে আর্য সোজা মেঝেতে আছাড় খেয়ে পড়ল। কিন্তু তাজিন আর্যর দিকে একবারও ফিরে দেখল না। ও আবার লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ল। লোকটার মুখ রক্তে ভেসে যাচ্ছে। সে আধমরা হয়ে গেছে, কিন্তু তাজিনের হাত থামছে না। তাজিনের প্রতিটি আক্রমণ যেন বলছিল, আর্যকে ছোঁয়ার মাসুল হবে মৃত্যু। অ্যালেক্স দূরে দাঁড়িয়ে কাঁপছে। ও জানে আজকে এই মিটিং রুমে একটা খুন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর্য মেঝেতে পড়ে গিয়েও যন্ত্রণায় কুকড়ে চিৎকার করে উঠল, মিস্টার কারহান, স্টপ ইট। ওই এক চিৎকারে কাজ হলো। তাজিনের হাতটা লোকটা রক্তাক্ত মুখের ওপর থাকা অবস্থায় থেমে গেল। চীনা পুরুষের বক্ষপৃষ্ঠে অবস্থানরত হৃদযন্ত্রটা কেঁপে উঠল। চোখের রক্তিম লাল আভাটা ধীরে ধীরে মিলিয়ে যেতে ওর হুঁশ ফিরল। ঘাড় ঘুরিয়ে দেখলো আর্য মেঝেতে পড়ে আছে। কনুই দিয়ে অনবরত রক্ত ঝরছে।
তাজিন তড়িঘড়ি করে লোকটাকে ছেড়ে আর্যর দিকে হাত বাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সো সরি মিস আরশোলান। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু আর্য তার সাহায্য নিল না। নিজে থেকেই উঠে দাঁড়ালো, চোখ দিয়ে যেন আগুনের হলকা বের হচ্ছে। ক্রোধে তার কায়া অনবরত কাঁপছে। দীর্ঘ নিঃশ্বাস টেনে চিৎকার করে বলে উঠল, কি পেয়েছেনটা কি আপনি? আপনার সমস্যা কি? আপনি কি সারা জীবন এভাবেই আমার সবকিছু ধ্বংস করে দেবেন? আপনি আমাকে শান্তি দেবেন না, তাই তো? আপনি জানেন আজ আমার সব শ্রমে আপনি পানি ঢেলে দিলেন। জিমিনের স্বপ্ন, আমার এতদিনের পরিশ্রম সব এক নিমিষে শেষ করে দিলেন। শান্তি হয়েছে এখন আপনার? তাজিন কিছু বলতে চাইল, কিন্তু আর্য ওকে কোনো সুযোগই দিল না। এই মেজাজ নিয়ে আপনি হৃদের বাবা হতে চান? আপনি নিজেকে হৃদের জন্য সেফ মনে করেন? আপনি তো একটা পশুর মতো আচরণ করছেন। যে মানুষটা নিজের রাগ সামলাতে পারে না, যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সে হৃদকে কি নিরাপত্তা দেবে? আপনি তো হৃদের জন্য একটা মস্ত বড় থ্রেট। আপনার এই হিংস্রতা দেখে হৃদ যদি ভয় পায়, তবে সেই দায়ভার কে নেবে? তাজিনের মুখটা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। আর্যর প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তার কলিজায় গিয়ে বিচ্ছে। আর্য থামল না। ওর ভেতরকার সবটুকু ঘৃণা আর জেদ যেন আজ বের হয়ে আসছে। আপনি নিজেকে অনেক বড় হিরো ভাবেন, তাই না? ভাবেন যে আমাকে প্রোটেক্ট করছেন। আদতে আপনি আমার জীবনের সবচেয়ে বড় জঞ্জাল। আপনার মতো আনস্টেবল একটা মানুষকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। আপনার আভিজাত্য, আপনার টাকা, সবকিছু এখন আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে, কারণ আপনার ভেতরে মানুষের কোনো ছিটেফোঁটা নেই। তাজিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বুকে ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে তার। চীনা পুরুষের সরু চোখ জোড়া ভিজে উঠেছে। আর্য ওর একদম সামনে গিয়ে আঙুল উঁচিয়ে শেষবারের মতো বলল, শুনে রাখুন মিস্টার কারহান, আজ থেকে আপনার আর আমার মাঝে সব সম্পর্ক শেষ। আপনি আপনার এই কুৎসিত মুখটা আমাকে আর দেখাবেন না। গেট আউট ফ্রম হিয়ার। জাস্ট গেট আউট। তাজিন আর একটা মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও টলতে টলতে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। অ্যালেক্স আর জিমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল আর্যর দিকে। পুরো রুম জুড়ে নেমে আসলো অদ্ভুত নিস্তব্ধতা। ইরিনা নিচু স্বরে বলল, আর্য একটু বেশি রুড। তটিনী মলিন হেসে তার কথার প্রত্যুত্তরে বলল, ইউ ক্যান সি দিস কজ ইউ ডিডেন্ট সি হাউ শি সারভাইভড ইন 2019। অ্যালেক্স ধীর পায়ে আর্যর সামনে এসে দাঁড়ালো। অপরাধী চোখে আর্যর দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, এভাবে বলে তুমি ঠিক করনি আর্য। কেটি অনেক বেশি কষ্ট পেয়েছে। আর্য তখনও রাগে ফুঁসছে। নিজের রক্তাক্ত কনুইটা চেপে ধরে চেঁচিয়ে উঠল, তাহলে কি করতাম আমি? তুমি দেখলে না তোমার বন্ধুর ব্যবহার? একটা পশুর মতো লোকটাকে মারছিল। ও কি খুনি নাকি? আমার সব পরিশ্রম ও এক নিমিষে শেষ করে দিল। আর তুমি বলছো আমি ঠিক করিনি? অ্যালেক্স একটা দীর্ঘশ্বাস ফেলে আর্যর চোখের দিকে তাকালো। ওর গলায় এখন গভীর বিষাদ, তবু শান্তভাবে বলল, ও ইচ্ছে করে এমনটা করেনি আর্য। ওর ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আই মিন কেটি ডিআইডিতে ভুগছে। ওর ভেতরে একটা দ্বিতীয় সত্তা আছে যা ওকে প্রচন্ড হিংস্র বানিয়ে দেয়। এটাও ছোটবেলার একটা ভয়াবহ ট্রমার ফল। যখন ও প্রচন্ড রেগে যায় বা কাউকে বিপদে দেখে, তখন ওর ওই ডার্ক পার্সোনালিটি বেরিয়ে আসে। ওটার ওপর ওর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। আর্য স্তব্ধ হয়ে গেল, হাঁ করে অ্যালেক্সের দিকে তাকিয়ে রইল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।